মিডিয়া থেকে এসছে? হ্যাঁ, পত্রিকায় আসছে, সময় টিভিতে দেখাইছে আপনাকে। হ্যাঁ, তার মানে আপনার ফেস পাবলিশড, মানে আপনার ফেস সবাই জানে, পাবলিকলি জায়গা থেকে দেখানো হয়েছে, টেলিভিশনে দেখানো হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা ইউটিউবেও আপনার কথা আজকে প্রচার করতে চাই। কি ঘটনা ঘটেছিল? সময় টিভিতে দেখিয়েছে, আর কোথায় দেখিয়েছে বললেন? সময় টেলিভিশনে দেখিয়েছে, আর কোথায় দেখিয়েছে? সময় টিভিতে আর কয়েকটা পত্রিকায় আসছে। আমি অ্যারেস্ট হয়েছি মাদারীপুরে। হ্যাঁ, ওখানে মাদারীপুরের সুবর্ণগ্রাম, হ্যাঁ, সাপ্তাহিক না দৈনিক পত্রিকা, সাপ্তাহিক সম্ভবত, ওইটা আমার কাছে ছিল পেপারটা। আচ্ছা, ওটা ওখানে এসছে, ছবি সহ এসছে। আচ্ছা, তো আমাদের এখান থেকে দেখাচ্ছে, তাহলে ফেসবুকেও দিয়ে দিয়েছে। তার মানে সব জায়গাতেই এসছে। সুতরাং সে জায়গা থেকে আপনার ফেস পাবলিশ করতে আমাদের জায়গা থেকে কোনো সমস্যা নেই, যদি আপনি অনুমতি দেন। আপনি অনুমতি দিচ্ছেন তো? হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমরা একেবারে ছোটবেলা থেকে শুরু করি, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি, তারপরে ধারাবাহিকভাবে আপনার কাছ থেকে জানবো। এখানে একটা কথা শুধুমাত্র বলে নিতে চাই অনুষ্ঠানের শুরুতে, প্রিয় শ্রোতা, এই ভদ্রলোককে নিয়ে অনুষ্ঠানের যে ভিডিও ফুটেজটা সেটা থাকবে আমার চ্যানেলে www.youtube.com/RJKibriya.FM, RJKEBRIA.FM। চ্যানেলটি কিবরিয়া আরজে নামে আছে, এবং ওখানে গিয়ে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আরেকটি কথা অনুষ্ঠানের ডিসক্লেইমারে সবসময় থাকে, এটা ইনভেস্টিগেটিভ কোনো শো না, এবং যারা এখানে এসে নিজের জীবনের ভুলগুলো, অপরাধগুলো বলেন, তারা সত্য বলুক বা মিথ্যা বলুক, সেই রেসপন্সিবিলিটি বা দায়ের জায়গাটুকু আমরা নেই না, এই কারণে যে আমাদের উদ্দেশ্য আসলে তারা এই কাজগুলো করেছে কিনা সেটা ফাইন্ড আউট করা না। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সে নিজে ভুল স্বীকার করে, অপরাধ স্বীকার করে, তার জীবনে যে পরিণতিটা হয়েছে সেটা বলে মানুষকে সচেতন করা। তো এটা আসলে পুঙ্খানুপুঙ্খভাবে ইনভেস্টিগেটিভ শো না, সেই জায়গা থেকে আমাদের কিছু লিমিটেশন আছে, এটা আমরা স্বীকার করেই নেই। নাম্বার 1, বিশ্বাস অবিশ্বাস একেবারেই আপনার একান্ত। 2 নম্বর হচ্ছে যে কোনো সিক্রেটসে কেউ যদি কখনো মামলা চলাকালীন অবস্থায় এসে কনফেস করেন, তাহলে আমরা সেই অনুষ্ঠানে বলে দেই যে এটা সম্পূর্ণরূপেই কোর্টের বিষয়। এবং উনি আজকে যে কথাগুলো বলে গেলেন, এই আমরা মিডিয়াতে এমনভাবে জিনিসটাকে ফোকাস করছি না যেটা কোর্টের বিচারকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করবে, প্রথমত। এবং দ্বিতীয়ত হচ্ছে, কোর্ট যে রায় দেবেন সে রায়ের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। তো সেদিক থেকে আমি প্রথমে আরেকটা বিষয় আপনাকে জিজ্ঞেস করতে চাই, সেটা হলো যে আপনার মামলা চলমান আছে কয়টা এখন? মামলা চলমান আছে এখন একটা চলমান আছে। তো সেই জায়গাটা থেকে আমরা পুরো বিষয়টা প্রথমেই পরিষ্কার করে নিয়েছি। উনি যে কথাগুলো বলবেন এগুলো আসলে কোনোভাবেই এভিডেন্ট আকারে আমরা ব্যবহার করার জন্য এখানে উপস্থাপন করছি না। এখানে শুধুমাত্রই ওনার নিজের জীবনের ভুলগুলো বা অপরাধগুলো থেকে ওনার পরিণতি, সেই জায়গাটা থেকে আমরা জিনিসটাকে ফোকাস করব। কাউকে দোষ দেয়া, কাউকে দায় চাপানো, কাউকে কোনোভাবেই ছোট করা, বড় করা আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য নয়। ডিসক্লেমার এটা ক্লিয়ার, তারপরেও আমরা আরেকবার একটু বলে নিলাম। জি, শুরু করুন আপনি যেখান থেকে বলতে চান, প্লিজ। আমার নাম ফরিদ কাজী, কুমিল্লার এক অজপাড়াগায় আমার বাড়ি, মুরাদনগর থানা, কাজিয়াতল গ্রাম। আমরা 3 ভাই 2 বোন, আমি ভাই বোনের মধ্যে 4 নম্বর। ছোটবেলা খুব শান্ত প্রকৃতির ছিলাম। মাছ ধরা এবং গান গাওয়া, কবিতা আবৃত্তি, ওগুলো আমার হবি ছিল। এমনি বাবা কি করতো আপনার? আমার বয়স যখন 5 বছর তখন আমার আব্বা মারা যান। আমার আব্বা রেলওয়েতে চাকরি করতেন। আচ্ছা। রেলওয়েতে উপর পদস্থ কর্মকর্তা ছিলেন। আচ্ছা। বেশি দিন হায়াত পায় নাই, আল্লাহ আমার বাবাকে ব্যস্ত নসিব করো। মা আমাদেরকে অনেক কষ্ট করে বড় করেছেন। আমার মাও জীবিত নেই। আমি লেখাপড়া ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে পারি নাই, পরীক্ষা দিই নাই। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার পর্যন্ত শেষ করছি, কিন্তু আমার ফর্ম ফিল আপের টাকার অভাবে আমি পরীক্ষাটা দিতে পারি নাই। ওকে। আমার 3 ভাইয়ের মধ্যে আমার এক ভাই ইঞ্জিনিয়ার, উনি তখন নতুন চাকরি করতেছিল। আমার ফর্ম ফিল আপের টাকা না দিয়ে রিপ্লাই যে চিঠিটা দিছে, ওই চিঠিটা আমার ডায়েরিতে এখনো আছে, যে রাগের জন্য আর আমার পরীক্ষা দেওয়া হয় নাই। পরীক্ষা দিলে আমি অবশ্যই পাশ করতাম। উনি কি লিখেছিল আপনাকে? উনি লিখে 4-5টা লাইনের বেশি লিখে না চিঠি কোনোদিন। লিখছে যে এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ কাজে টাকা ব্যয় করার মতো আমার এত টাকা নেই, যে এর চেয়ে ভালো গুরুত্বপূর্ণ কাজের জন্য আমার টাকা নেই, আর এটা তো প্রশ্নই ওঠে না। এরপরে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া হলো না, আমি চলে যাই। আমার একটা জ্যাঠাতো ভাই আমাদের বংশের ছিল, আবুল হাশেম কাজী, উনি মুন্সিগঞ্জে চাকরি করতো একটা ফিশিং নেট ইন্ডাস্ট্রিজে। আচ্ছা। আমি ওনার কাছে চলে যাই, ওই আমার জ্যাঠাতো ভাইয়ের কাছে চলে যাই। তারপরে উনি আমাকে একটা ফ্যাক্টরিতে সুপারভাইজার হিসেবে চাকরি দিলেন। ওকে, ওই বয়সে চাকরি দিলেন। ওই চাকরি করতেছি,
তখন 1992 সাল। হুম 1992 সাল। তারপরে ওখানে চাকরি করাকালীন এরপরে আমি চাকরি পাশাপাশি ফিশিং নেট ইন্ডাস্ট্রিজ যে জাল হুম হুম জাল বেচা কিনার ব্যবসা শুরু করি পাশাপাশি, চাকরির পাশাপাশি। হুম ধীরে ধীরে ব্যবসা করতে করতে মোটামুটি আমার ভালো প্রফিট হইতেছে, ভালো একটা পজিশনে। জি, মান্থলি তখনের আমলে মান্থলি আমি 50,000 টাকা ইনকাম করি। বাহ, এ তো বিশাল ইনকাম। তখন আমার জীবনে চলে আসে, আমার জীবনে কোনো আসলে ভালোবাসা নেই, আমার ছাত্র জীবনে কোনো ভালোবাসা ছিল না, কোনো পছন্দের কিছু না। আমার চিন্তা ছিল আমার ভাই ইঞ্জিনিয়ার, আমার যে আঘাতটা দিছে ফর্ম ফিল আপ করতে পারি নাই, আমি হের থেকে আরও অনেক বড় হব, এস্টাবলিশড হব, এই ধরনের চিন্তা মাথায় ছিল। তারপরে এক ব্যবসায়ী মাধ্যমে আমার এক লোক, আমার যিনি শ্বশুর, ওনার মেয়ে দেওয়ার জন্য যে একটা ভালো ছেলে আছে, কোনো ধূমপান করে না, নেশাপানি করে না, শুধু নেশাই হচ্ছে ব্যবসা, টাকা, এই ধরনের, ওই ছেলেটা আমারে পছন্দ করছে। পছন্দ করার পর কিন্তু আমারে জানায় নাই খোলাখুলিভাবে, শুধু চেষ্টা করতেছে এর মেয়ে দিবে। বিয়ে করার পরেই আমার আসলে লাইফটা চেঞ্জ হয়ে গেল। আমার ইনকাম সোর্সটা, বিয়ে করলাম, এটা মুন্সিগঞ্জ, যাকে বলা হয় বিক্রমপুর, ঢাকা বিক্রমপুর যাকে বলা হয়। এই বিয়ের পর বিক্রমপুরের মেয়ে, হয়তো অনেকের আইডিয়া আছে, বিলাসবহুল জীবনযাপন, বিলাসিতা করা ওদের। আমার মান্থলি 50,000, 1 লাখ যাই ইনকাম হোক সম্পূর্ণটাই তখন খরচ হয়ে যেত, এবং যা কিছু প্রফিট ছিল আমার ইনকাম, ওগুলোও ধীরে ধীরে খরচ হতে থাকে। তারপরে আমার একটা ছেলে আসে, আরও আমি ওয়াইফের প্রতিও ভালোবাসা, সংসারের প্রতি ভালোবাসা, এই টানে, এবং ব্যবসার দিকে তখন আর মনোযোগ ছিল না। এক পর্যায়ে আমি বিয়ে করি, আমার ওয়াইফ ডিগ্রি পাস, শিক্ষিত মহিলা, কিন্তু অনেক ত্রুটি ছিল যেগুলো আমি জানতাম না। আমি সহজ সরল ছিলাম এক সময়, এখন না। আমি মনে করছিলাম যে একটা শিক্ষিত মেয়ে, ওটা বিয়ে করলে অবশ্যই আমার ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষিত হবে, আমাদের ভবিষ্যৎ ভালো হবে, সুখ শান্তি হবে। আচ্ছা, কিন্তু আমি বিয়ে করছি, কিন্তু আমার ওয়াইফের বিয়ের আগে অনেক বন্ধু বান্ধব ছিল। এগুলো আপনি জানলেন কিভাবে? ঘটনাগুলো কি হয়ে ঘটেছে? এই ঘটনাগুলো জানছি যখন অনেক পর, প্রথম জানি নাই, অনেক পর যখন মোবাইল শুরু হয়ে গেল। আমি বিয়ে করি কিন্তু 2002 সালে। আচ্ছা, তার মোবাইল যুগ যখন শুরু হয়ে গেল, তবে অনেকগুলো চিঠি পাইছিলাম কয়েকটা বিয়ের আগের। তো ওইটা নিয়ে মাথা ব্যথা না, বিয়ের আগে অনেকের কারো সাথে অ্যাফেয়ার্স থাকতেই পারে, ওইটা আমি কিছু মনে করি না, যদিও আমি উচ্চশিক্ষিত না, কিন্তু ওইটা আমার মাথায় আছে। মোবাইলের যুগে দেখলাম অনেকের সাথে মোবাইলে কথাবার্তা, তখন আমি মাইন্ড করি নাই। তারপর অনেক সময় এদিক ওদিক চলে যাওয়া, বেড়াইতে যাওয়া, ঢাকাতে ওদের বাড়ি আছে, তখন আমি মুন্সিগঞ্জ থাকি ভাড়া বাসায়। আচ্ছা, ঢাকাতে চলে আসা যে আমাদের বাড়ির ভাড়া উঠাইতে যাচ্ছি, এরকম বলে পুলিশের কনস্টেবল, এখন হয়তো সাব ইন্সপেক্টর হয়েছে, ওনার সাথে বিয়ের আগের থেকে সম্পর্ক ছিল, এখনও আছে, এখনও ওদের যোগাযোগ আছে। আমার ছেলেটা হলো, মেয়েটার বয়স যখন 3, ছেলের বয়স যখন 5, তখন আমার সাথে আমার ওয়াইফ দেখছি কীরকম ছাড়া ভাব, মানে আমার সাথে যে আমি যে হাজব্যান্ড, ওগুলা কিছুই মনে করে না, আমার প্রতি কোনো দায়ভার নাই। কিন্তু আগে অনেক আর্টিফিশিয়ালি অনেক ভালোবাসা ছিল, কারণ এখন আমার ওই টাকা পয়সার ব্যবসা তখন ভালো যাচ্ছে না, আমার ফাঁকি দিত, কঠিন ফাঁকি, কিন্তু আমি ওই ফাঁকিগুলা প্রথম বুঝতে পারি নাই, ঠিক আছে, বিশ্বাস করতাম, বিশ্বাস ছিল, কিন্তু 2টা বাচ্চা আছে আমার, এখানে অবিশ্বাসের কিছু না। আর আমি কোনো দিক দিয়ে ফেলনা ছিলাম না, আমি খুব হ্যান্ডসাম ছিলাম। তারপর আমি জানতে পারি মিরপুরে আমার এক শালি ছিল, ওই শালির বাসায় আইসা ওই আমিনুল পুলিশের সাথে ওদের সম্পর্ক, পরকীয়া সম্পর্ক, আপনার ওয়াইফের? কারণ বিয়ের আগের থেকে ছিল। তখন আমি একদিন প্রশ্ন করলাম যে চিঠি একটা পাইলাম তোমার বিয়ের আগের। হ্যাঁ। আমি কিভাবে এর সাথে পরিচয়? আমাদের এলাকায় অনেক ডাকাইতের উপদ্রব ছিল, তখন চেয়ারম্যান সাহেব একটা
অস্থায়ী পুলিশ ফাঁড়ি বসাইছিল, হুম। এখানে পুলিশ চাকরি ডিউটি করত। তখন আমি স্কুলে তখন আমার ওয়াইফ স্থায়ীভাবে শিক্ষকতা না, অস্থায়ীভাবে শিক্ষকতা, যেমন শিক্ষকের সংখ্যা কম থাকলে হুম। বাড়তি স্কুল কমিটির ফান্ড থেকে কিছু টাকা দিয়ে অল্প টাকায় শিক্ষক নিয়োগ দেওয়া হয়, ওরকম শিক্ষিকা হিসাবে কাজ করতে আর কি। হুম। তখন না কিন্তু আমি বিয়ে করি নাই। হুম। ওইটা প্রুফ না, কিন্তু অনেক দিক দিয়ে প্রুফ। চিঠির ভাষায় যা বুঝতে পারলাম যে আমিনুল পুলিশের সাথে বিয়ে হয়েছিল। এটা আপনি মনে করছেন? জি, কারণ পুলিশ এই চিঠির ভাষায়, চিঠি যেটা ছিল হুম। ওই ভাষায় যে ধরনের কথা ব্যবহার হয়েছে, স্বামী স্ত্রী উল্লেখ হয়েছে, এতে বুঝতে পারলাম। হুম। কিন্তু ওইটা হ্যার মা বাবা জানে, কিন্তু অন্য কেউ জানে না। ওই পুলিশের সাথে সম্পর্ক রাইখে যাইতো আর কি, ঢাকাতে স্বামী স্ত্রী হিসাবে সময় কাটাইতো, একত্রে বসবাস করতো বিয়ের আগে, আমার সাথে বিয়ের আগে। তারপরে আমার সাথে বিয়ের পরও গোপনে এগুলা করতো, কিন্তু তখন আমার ওই দিকে আমার খেয়াল ছিল না। আমি বিশ্বাস করতাম, অত্যন্ত ভালোবাসতাম। বিয়ের পরেই, আমার বিয়ের আগে কোনো ভালোবাসা নাই কারো প্রতি। বিয়ের পরে আমার চিন্তায় ছিল বিয়ের পরে স্ত্রীকেই ভালোবাসবো। রিয়েলি সম্পর্ক আসছে কি না ওইটা আমি প্রমাণ করার জন্য গোয়েন্দাগিরি করি, লাস্টে সত্যতা পাই। সত্যতা পাওয়ার পরে আমার ওয়াইফকে একদিন ঢাকা আসতে বলি, তখন 2008 সাল, কুরবানির ঈদের আগে, যে কিছু মার্কেটিং করে দিব। তখন কিন্তু আমার সাথে সম্পর্ক না রাখার মতো অবস্থা আর কি ছিল। আচ্ছা। তখন আমি মুন্সিগঞ্জে নাই, আমি তখন নরসিংদীতে একটা টেক্সটাইলে ফ্লোর সুপারভাইজার হিসেবে কাজ করতেছিলাম। আচ্ছা। তখন আমি বললাম যে তুমি ঢাকা আসো, বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করে দেব। আমার উদ্দেশ্য কেনাকাটা করে দিব, ঠিক আছে, এবং ওরে কয়েকটা প্রশ্ন করব যে এগুলা কেন হচ্ছে। তারপরে আসলো, আইসা আমরা ওদিন মার্কেটিং করলাম না, আস্তে আস্তে সন্ধ্যা হইলো। তখন বললাম যে আজকে তো মার্কেটিং করবো না, কালকে করবো, আজকে আমরা থাকি। কোথায় থাকবো? হোটেলে থাকি। তখন ঢাকার একটা হোটেলের, জায়গাটার নাম বলতে চাই না, ওই হোটেল ভালো হোটেল রইলাম। আমি কিছু প্রশ্ন করলাম, সব এড়াইয়া চলে, এবং এক পর্যায়ে আমার সাথে হাতাহাতি, দস্তাদস্তি। লাস্টে আপনার কাছে কি কোনো প্রুফ ছিল যে আপনি আপনার ওয়াইফকে অ্যাকিউজ করছেন? আপনি ওনাকে বলছেন যে তোমার সঙ্গে এই ভদ্রলোকের সম্পর্ক আছে, আমার হাতে প্রমাণ আছে, এরকম কোনো প্রমাণ কি ছিল? প্রমাণ ছিল, আমার সামনেও একদিন কথা বলছে যে এটা ভদ্রলোক খুব ভালো, পুলিশে চাকরি করে, ঘন্টার পর ঘন্টা কথা বলতো, বাথরুমে যেও কথা বলতো। আমি এরকম প্রুফ পাইছি। ওকে, তারপর কি হলো আপনাদের? তারপরে ঝগড়াঝাটি হলো রুমে। তারপরে আমি নিচে চলে গেলাম, আমি যাই একটা চাকু কিনলাম, চায়না চাকু, যে টিপ দিলে বাইরে ওরকম, কিনা না। লাস্টে রুমে শুয়ে আছি, দেখে নাই। আপনার প্ল্যান কি ছিল? আমার প্ল্যান ছিল যে সত্য কথা বলুক, হয়তো ছাড়াছাড়ি হয়ে যাবে, আমি আর ওর সাথে সংসার করব না। চাকু নিয়ে প্ল্যান কি ছিল আপনার? চাকু নিয়ে প্ল্যান ছিল ওরে জবাই করে ফেলা, মেরে ফেলা। এটা কি আপনি আগে থেকেই করেছিলেন প্ল্যানটা, নাকি হঠাৎ করে রাগ উঠে গেছে? প্ল্যান করি নাই, রাগ উঠে গেছে ওই মুহূর্তে রাগ উঠে গেছে এই কারণে। আচ্ছা। তখন আমি প্রায় ওর ঘুম অবস্থা, তখন আমি ওর গলায় চাকু মেরে দিছি। একটা পোস্ট মারলাম, তখন চিল্লানি দিল। তারপরে দ্বিতীয় পোস্টটা মারলাম, গলা অনেক কেটে গেছে। তারপরে আর পোস্ট মারি নাই, দেখছি অনেক ব্লাড যাইতেছে। তখন আমার নিজেরই মায়া লাগলো যে কি ঘটনাটা করলাম। প্রচণ্ড ভালোবাসা এবং অনেক দিনের ঘৃণা জন্ম নেওয়া এইটা হয়েছে। তারপরে সাথে সাথে ওর চিল্লাচিল্লিতে হোটেলের বয় আসলো। তারপরে দরজা ভাঙ্গা ওরা, আমি খুলি নাই, দরজা ভাঙ্গা ওরা ভিতরে ঢুকলো। ঢুইকা তারপরে পুলিশ খবর দিল, ওখান থেকেই আমারে অ্যারেস্ট করলো পুলিশ। আর কত সালে এটা? এটা 2008 সাল। 2008 সালে আপনাকে অ্যারেস্ট? নভেম্বরের 21 তারিখ পুলিশ অ্যারেস্ট করলো। না, আপনার ওয়াইফের কি অবস্থা ওই সময়টা? আমার ওয়াইফের সাথে সাথে ঢাকা মেডিকেলে ভর্তি করলো। আচ্ছা। ঢাকা মেডিকেলে ভর্তি করার পরে আমার ওয়াইফ, আমি তো মনে করছি মারা গেছে। মানে আপনি কোনো চেষ্টা করেননি ওই সময়টাতে পালিয়ে যাওয়ার?
পালিয়ে যাওয়ার কোনো চেষ্টা করি এবং আপনার মধ্যে মাথার এটাও আসে নাই যে এই খুনটা করলে আমার পুরো জীবনটা শেষ হয়ে যেতে পারে, এটাও মাথায় আসে নাই? ওইটা মাথায় আসে নাই ওকে। তখন, কারণ ওরে আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসতাম। তারপর আমার জেল জীবন, কিন্তু আমি জেল থেকে জানতে পারতেছি না যে আমার ওয়াইফ জীবিত আছে না মৃত। সাথে কিন্তু আমার বাচ্চা মেয়েটা ছিল, মেয়েটার বয়স তখন 3 বছর। মাই গুডনেস। মেয়েটা ছিল, মেয়েটা ঘুমন্ত অবস্থায় ছিল। পরে মেয়েটাকেও নিয়ে গেছে হাসপাতালে। লাস্টে আমি থানাতে ছিলাম তখন। সকালবেলা আবার লোকজন আসলো, আমার বাইরে আসলো, আর ওই পুলিশও আসলো। পুলিশ আইসা মামলাটা কঠিনভাবেই করলো। ওনাকে কি এই ফার্স্ট দেখলেন নাকি এর আগেও দেখেছেন? আমি এই ফার্স্ট দেখি, কিন্তু কণ্ঠ শুনছি অনেক, কিন্তু ফার্স্ট দেখা এই প্রথম। তখন আমি লকআপে। মামলাটারে তদবির করে কঠিনভাবে পর্যায়ে দিল। কি দিল আপনাকে? ধারা কি দিল মামলা? আমার মামলার ধারা দিল 11 ক মানে স্ত্রী মারা গেলে অথবা বিছানায় একবারে আর কোনোদিন পঙ্গু, চলতে পারে না, এরকম হইলে এই মামলাটা দেয়। আচ্ছা। নাইলে 11 গ ওরকম দেয়, যৌতুকের জন্য নির্যাতন। কিন্তু আমার 11 ক দিছে, ওটা মারা গেলে হয়, এটা সিরিয়াস ধারা। তারপরে আমার মামলা তদবির, আমার গোষ্ঠী এবং আমার আপনজন বলতে তো আব্বা আম্মা কেউ নেই। ভাই যেটা ইঞ্জিনিয়ার আছে এটা তো বললাম যে। তারপর আমি জেল খাটতেছি। আপনাকে রিমান্ডে নিয়েছিল? রিমান্ডে নিয়েছিল, আমার 3 দিন রিমান্ডে নিয়েছিল। মামলাটা সঠিকভাবে তদন্ত করছে। তখন তত্ত্বাবধায়ক সরকারের লাস্ট আমল, আচ্ছা, লাস্ট সময় তত্ত্বাবধায়ক সরকারের, ওইটা সঠিকভাবে তদন্ত করছে। তদন্ত করে দেখছে যে পরকীয়ার কারণে এটা হয়েছে। আমার ওয়াইফে যখন মুমূর্ষু অবস্থা, কিছুটা সুস্থ কথা বলতে পারে, উনি বলল আর কি আমার রিমান্ডে নেওয়ার সময় যে তোর টেনশন নাই, তোর ভাগ্য ভালো, তোর ভাগ্য ভালোর কারণে তোর ওয়াইফ বাইসে আছে, কারণ তোর জীবনে অনেক ন্যাক আছে, তুই আসলে পাপ করস নাই। আমি অনেক জিজ্ঞাসা করছি, স্বীকার করছে যে হ্যাঁ পরকীয়া আছে, এই কারণেই ঘটনাটা ঘটছে। আমারে বললো তুই আমার ছোট ভাইয়ের মতো, ঠিক আছে মামলাটা আমি যতটুকু তোরে বাঁচাইতে পারি ওইটাই করব, কিন্তু আমাকে ওসি সাহেবের সাথে একজন পুলিশ সাব ইন্সপেক্টর আসে, ওই মামলাটারে প্রভাবিত করতে চায়। যা হোক, তারপরে আমি জেল জীবন আমার চলছে, জেল খাটতেছি একের পর। কোন জেলে ছিলেন আপনি? আমার জীবনের প্রথম জেল ঢাকার জেল, ঢাকা সেন্ট্রাল জেল। ঢাকা সেন্ট্রাল জেল, যেটা নাজিমউদ্দিন রোডে ছিল আগের পুরাতনটা। জেল জীবনে আমি পাইলাম, কি পেলেন মানে একদম ধারাবাহিকভাবে শুনি আপনার কাছ থেকে। জেল জীবনে প্রথম আমি পরিচয় হয় আমার প্রথম মেডিকেলের মেডিকেল 3, তখন আমি অসুস্থ ছিলাম। হোটেলের বয়েরা আমারে মারছিল, হোটেলের মালিক, যে আমার হোটেলে অঘটনটা ঘটলে আমার অনেক টাকা হোটেলে যখন আমার ওয়াইফকে স্টেপ করি তখন। ও আচ্ছা আচ্ছা, তখন আমি মুমূর্ষু অবস্থায়। আচ্ছা আচ্ছা, মানে আপনার হচ্ছে যে মানে হোটেল মানে আবাসিক হোটেলের কথা বলছেন? হ্যাঁ, ওরা অনেক মারপিট করেছিল, টর্চার করছে মালিক, যে লোকটা যদি মারা যেত নিজের ওয়াইফরে মারবি, নিজের বাসায় মেরে ফেলা। তো আমার হোটেলে মারলে আমার অনেক টাকা পয়সা যাইতো, এই জন্য আমার অনেক আঘাত করে। তারপরে তখন আমি ইনজুরি ছিলাম, হাসপাতালে ছিলাম। ওই হাসপাতালে পাইলাম 7 স্টার গ্রুপ নামে ঢাকাতে এক সন্ত্রাসী গ্রুপ ছিল, ওইটার কেশিয়ার মগবাজারের রনি। হাসপাতাল ওয়ার্ডে আরামে থাকতো ওটা রনি। পাওয়ে অনেক আঘাত ছিল, র্যাবে মারছে। রনি অস্ত্র মামলায় অ্যারেস্ট, 300 রাউন্ড গুলি সহ 2টা আর্মস। তো রনি আমারে অনেক দিক দিয়ে হেল্প করতো। পরিচয় হলো কিভাবে ওর সঙ্গে আপনার? ওই আমি মেডিকেলে আসি, পাশাপাশি বেড, আচ্ছা, তখন পরিচয় হলো। তারপরে মেডিকেলে আমারে 15 দিন রাখলো, এর বেশি রাখে না, কারণ মেডিকেলে টাকা দিয়ে থাকতে হয়। সুস্থ লোক টাকার বিনিময়ে অসুস্থ রুগী হিসাবে থাকে, আর অরিজিনাল রুগীরা ওখানে থাকে না, রাখে না বেশি দিন ওদেরকে ওখানে। এটা জেলের একটা দুর্নীতি আছে, জেল কর্মকর্তাদের একটা দুর্নীতি ওটা। যা হোক, আমি জেল খাটতেছি। পরে জেলে তখন ছিল ডিআইজি পিজন শামসুল হায়দার সিদ্দিকী, আলোচিত একজন ডিআইজি। আলোচিত কেন? আলোচিত তখন তত্ত্বাবধায়ক সরকার আমলে, ব্রিটিশ আমলের জেল কোড অনেকগুলা উনি চেঞ্জ করছে, এবং জেলখানাগুলোকে
জেল না, একটা শোধনাগার, একটা ইপিজেড করার চিন্তা ভাবনা ছিল। অনেক প্রশিক্ষণ কেন্দ্র চালু করছিল, অনেক অপরাধীরা যেন অনেক কাজ শিখে ওখানে বাহিরে এসে ওরা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তখন আমি একটা প্রশিক্ষণে যোগ দিলাম, মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র, ওইটাতে যোগ দিলাম। তখন মৎস্য প্রশিক্ষণে ছিল বিডি ফুডের ম্যানেজার, যেটা বিডি ফুড আপনারা হয়তো জানেন, অনেকে জানবে যে বিডি ফুডের লন্ডনে অনেক হিরোইন, বিডি ফুডের পণ্যের প্যাকেটে হিরোইন পাওয়া গেছিল প্রায় 100 কেজির মতো। তো ওই মামলাটাই বিডি ফুডের ম্যানেজার নাজমুল হোসেন, নাজমুল ভাই ভিতরে ছিল দীর্ঘদিন। তো উনি ক্লাস করাইতো আর কি মৎস্য প্রশিক্ষণে। আর সাথে ছিল মৎস্য কৃষিবিদ কামাল ভাই, উনি একজন কৃষিবিদ, মৎস্য বিশেষজ্ঞ। ওখানে আমি অল্প দিনেই অভিজ্ঞতা নিলাম, ক্লাস করাইতাম, খাতা কলম ছিল স্কুলের মতোই, এক শেড ছিল, টিন শেড, ওখানে চেয়ার টেবিল ছিল, লেকচার দেওয়ার মতো ব্ল্যাক বোর্ড ছিল, ওখানে লেখালেখি হইতো। তো অল্প দিনে আমি আয়ত্ত করি। তারপরে ওরা আমাকে আবার তারপরে জেলার সাহেব মাহবুব জেলার ছিল তখন, উনি আবার আমারে দায়িত্ব দেয়। ওরা যখন জামিনে চলে যায় তখন আমারে দায়িত্ব দেয় টিচার হিসাবে। তা আমি দীর্ঘদিন ওখানে টিচার ছিলাম, মৎস্য প্রশিক্ষণ দেওয়াইতাম অনেকেরই জেল জীবনের। তারপরে গেল ডিপজল ভাই, মনোহর হোসেন ডিপজল ভাই গেল জেলে, আত্মসমর্পণ করলো। তখন ডিপজল ভাইয়ের সাথে ওনার কাছে যাইতাম প্রায় সময়, কান্নাকাটি করতাম, মানে জেল থেকে কীভাবে বাইর হবো এই ধরনের। তো ডিপজল ভাই আমারে যথেষ্ট হেল্প করছে। আমারে জামিনের জন্য 50,000 টাকা দিছিল ডিপজল ভাই, কিন্তু আমি একটা উকিলের টাকাটা দিছিলাম, টাকাটা মাইরা দিছে উকিল। আমার মামলার কাজ করে নাই, অল্প কিছুদিন কাজ করে আমার জামিন করে নাই। পরবর্তীতে আমি যখন ঢাকার জেলে শিক্ষকতা প্রশিক্ষণ কেন্দ্র চালাই, অনেক ফেভারিট হয়ে গেছি, অনেক ছাত্র ভর্তি হয়ে প্রায় 150-200। তারপরে তখন বিএনপির একজন জামাত ইসলামের আব্দুল আলিম, উনি প্রশিক্ষণে ভর্তি হতে চাইল, তো কর্তৃপক্ষ দিল না। তো অনেকে চায় যে এই মৎস্য প্রশিক্ষণের, আমাদের প্রশিক্ষণটা ছিল খুবই আধুনিক, সর্বাধুনিক প্রযুক্তি ছিল মৎস্যের। অনেকে খাতা আমার হ্যান্ড নোট আমার থেকে নিত, প্রতিটা খাতা আমারে কেউ 5,000 টাকা দিত একটা খাতা লিখে দিলে। আমি সারা দিন রাত শুধু খাতা লিখতাম, তখন ছেলে থাকতাম, খাতা লিখতাম প্রতিটা খাতা। এটা মৎস্য প্রযুক্তির থিওরিগুলা লেখার আর কি, কিভাবে মৎস্য চাষে আধুনিক মৎস্য চাষ করা যায়। না, কিন্তু খাতা ওনারা লিখে নিবে কেন আপনার কাছ থেকে? কিসের খাতা? আমি খাতা লিখে দিতাম। আচ্ছা, খাতা ওটা আমাদের প্রশিক্ষণের জন্য বৈধ করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, 5,000 টাকা দিত? এত টাকা? 5,000 দিত, কেউ 3,000 দিত, 2,000 দিত। ও আচ্ছা আচ্ছা, মানে বকশিস দিত আমাকে। তো ওই টাকা আমি ধীরে ধীরে একত্রিত করে 3 বছর পর আমি জেল থেকে বাইরে আসি। মানে জামিন নেন? জামিন নেই। এরপর টাকাটা যেন মাইন না যায়, আমি টাকা গাজী তৌহিদুল ইসলাম, বিএনপি পন্থী, একটা মারামারি হয়েছিল হাইকোর্টে, তো উনি গেছিল ভিতরে। কারণ আমি এর আগে অনেক উকিলেরা টাকা খাইছে আমার, কিন্তু কাজ হয় না, কারণ গার্ডিয়ান নাই। আমি জেল থেকে কোর্টে যাই, টাকা দিই, ওই টাকা ওরা খাইয়া 2-1টা মুভ করে টাকা খাইয়া আর আসে না, কারণ আমার কোনো গার্ডিয়ান যায় না। কিছু করার তো নাই আপনার। হ্যাঁ। তারপরে তৌহিদুল ইসলাম বাইরে ধরলাম, গাজী তৌহিদুল, অ্যাডভোকেট, হাইকোর্টের, বাড়ি বরিশাল। তো ওনারে বললাম যে ভাই, আপনি যদি বাইরন, আপনি তো আর বেশি দিন থাকবেন না, ছোট মামলা, তো বাইরে হইলে আমার এই মামলাটা নিয়ে যান। তাহলে উনি আমার মামলার কাগজপত্র, মামলার নাম্বার নিয়ে আসলো। তারপরে উনি তদবির করলো এবং ওনারে টাকা দিলাম, উনি আমার জামিনে বাইর করে। এই 3 বছরের মধ্যে কি আপনার ওয়াইফের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে? 3 বছরের মধ্যে ওয়াইফের সাথে আমি জেলখানায় তখন চোরাইভাবে মোবাইল চালানো যেত, অনেকেই চালাইতো, যখন পিচ্ছি হেলাল ভাই, শীর্ষ সন্ত্রাসী আরমান, ইমন, বেঁচে আছে না মরে গেছে? ওরা জেলে আছে। আচ্ছা। জোসেফ ভাই বাইরে গেছে, ইটালি চলে গেছে। ওকে, একটু জানি। আমি জেল জীবনে দেখছি যে সন্ত্রাস, আগে নাম শুনতাম, কিন্তু আমার জীবনের প্রথম জেলে দেখছি যে শীর্ষ সন্ত্রাসী তো না, আসলে তো ওদেরকে ভালো ভদ্রলোক দেখা যায়। মানুষ বলে শীর্ষ সন্ত্রাসী, আসলে মানুষই দেখা যায়। অনেক গল্প আছে না যে মেয়ে আর বাবা একসাথে কোথায় জানি যাচ্ছে, তো আশেপাশের লোকজন একটা চোরকে ধরে পেটাচ্ছে, তো ছোট মেয়ের খুব শখ হয়েছে, বাবা আমি চোর দেখবো। তো চোর দেখাতে নিয়ে গেছে, নিজের পরে দেখেছে সে একটা মানুষ। তো দূরে সে বাবাকে বলছে, বাবা ও তো চোর না, ও তো মানুষ।
এটা গল্পটা কিন্তু অনেক ভয়ানক রকমের একটা মেসেজ আছে আর কি। যাই হোক, না আমরা অবশ্যই বলছি না যে তারা যে অন্যায় কাজ করেছেন সেটা তো অবশ্যই শাস্তি হওয়া উচিত, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই আসলে মানুষ থাকে, আমরা সেটা জাগাতে পারি না, সিস্টেম সেটা জাগাতে দেয় না, বা কারো কারো হয় না আসলে। হ্যাঁ বলেন কি হলো তারপরে ফোন ইউজ করার কথা বলছিলেন। হ্যাঁ, ফোনে আমি অনেক রাত্রে ফোন দিতাম। ফোন দিলে আমার ওয়াইফের অনেক সময় পুরুষ লোক ধরতো ফোন, 2-3 দিন পুরুষ লোক ধরলো। আমি অবাক হয়ে গেলাম যে এত রাত্রে এই মোবাইলটা তো ওর মোবাইল, কোনো পুরুষ লোক তো আর নাই। আপনি মোবাইল ম্যানেজ করতেন কিভাবে? আমি ম্যানেজ করতাম, আমাদের রুমে ছিলাম আমি, তারপরে ভিডিও পাইরেসির বিপ্লব কুষ্টিয়া বাড়ি, র্যাবের সাফল্য দেখাইতে গিয়া ওই যখনই র্যাবের সাফল্য দেখায় প্রতি বছর র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই বিপ্লবের ছবিটা আসে প্রথমে। ভিডিও পাইরেসি বাংলাদেশের চলচ্চিত্র ধ্বংস করার যে একজন লোক। তারপরে ছিল গ্যান্ডারিয়ার মোটামুটি ভালো সন্ত্রাসী শহীদ কমিশনারের নাম অনেকে জানে, ওই শহীদ কমিশনারের ডাইনাম, যিনি হাজী সেলিমের সাথে নির্বাচন করছে গত নির্বাচন। এই শহীদ কমিশনার অনেক জায়গা জমি দখল করার পুরান ঢাকার, তো ওই ওনার ডাইনা ছিল গ্যান্ডারিয়ার শরীফ ভাই আমার রুমে। তারপরে শেওড়াপাড়ার মিরপুর শেওড়াপাড়ার আনিস ভাই ছিল। ওরা আমার খরচ চালাইতো, ভালো ভালো খাবার দাবার, আর ওরা সবাই আমার ভালোবাসতো। তো আমার ওখানে আবার কিছুদিন ছিল আপনার এই যে ঢাকা ইউনিভার্সিটির রোমানা, যা কাটা চামচ দিয়ে ওর স্বামী হাসান সাইদ চোখ তুলে ফেলেছে। হ্যাঁ রে, আমি রিসিভ করছি, যেহেতু আমার ঘটনাটা আর হাসান সাইদের ঘটনাটা প্রায় সেম। হ্যাঁ, তাই আমি ওনারে রিসিভ করছি। ওই সবাই বললো যে ওই যে হাসান সাইদ আসছে ওই ওয়াইফেরে অন্ধ কইরা, ওই তুমি আসছো ওয়াইফেরে গলা গাইটা, যাও নিয়ে আসো। তারপর আমি গেলাম, হাসান সাইদ বেড়ে রিসিভ করলাম, তারপরে আমার রুমে নিয়ে আসলাম। পরে আমার রুমে কিছুদিন ছিল, পরে উনি আবার যমুনা 3-এ চলে গেল। জেলের ভিতরে মারা যায় আমরা যতদূর শুনেছি। না, জেলের ভিতরে উনি মারা যায় নাই, উনি চিকিৎসাধীন অবস্থায় পিজন সেল ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ওখানে মারা যায়। আসলে আমি বাইরনের 15 দিন পরে উনি মারা যায়। আচ্ছা, সো আপনার জানার কথা কি হয়েছে? আমি তো ওর লাইফ স্টোরি আমার কাছে শুধু শেয়ার করতো, আমার কাছে শেয়ার করতো। উনি আত্মহত্যা করে মারা গেছে, এটা পেপার পত্রিকায় আসছে, কিন্তু আমি এটা বিলিভ করি না। কেন করি না? উনি আত্মহত্যা করার জন্য কোনো ওরকম সিন্ডম ওনার মধ্যে ছিল না, কনফিডেন্স ছিল, হ্যাঁ, সুস্থভাবে। অনেক দুঃখ করতো, বলতো ওই মেয়েটার প্রতি, মেয়েটার নাম আনুষা। আচ্ছা, যেটা আপনার বেবি লোশন, ইটাতে একটা অ্যাড দেখবেন বেবি লোশনে, একটা বাচ্চার ছবি, ওইটারে বেবি লোশন মাখতেছে, মেরিল বেবি লোশন। 4000 বাচ্চার মধ্যে উনি বললো 4000 বাচ্চার মধ্যে হের বাচ্চাটা, আনুষা, এই মেয়েটা সিলেক্ট হয়েছিল, ওইটা সিলেক্ট হয়েছিল। মেয়েটার জন্য খুব কান্নাকাটি করতো ভিতরে। একসাথে ঘুমাইছি, খাইছি, তো অনেক নাড়া দেয় বিষয়টা। যাক, আমি বাইর হয়ে আসলাম। অনেক ছেলে পেলে আমি ওই যারা প্রশিক্ষণ দেওয়াইছি, অনেকে এখনো মাছের প্রজেক্ট করে লাভবান আমার প্রযুক্তিতে, আমার হ্যান্ড নোট দেখা, এবং আমি হাতে কলমে অনেক কিছু শিখাইছি। তখন ভিতরে কয়েকটা গর্ত করে মাছ ছাড়া, তখন ওই যে আলোচিত আমাদের ব্রিগেডিয়ার শামসুল হায়দার সিদ্দিকী বাহির থেকে মাছ এনে দিত, মাছ, জিমলা মাছ এবং ছোট মাছের পোনা। তা আমরা গর্ত করে সেরে রাখতাম, কচুরি পানা দিয়ে ওখানে বড় হইতো। ওখানে ওই প্লাঙ্কটন, আবার ইউরিয়া, টিএসপি, এমওপি এনে দিত, জুট প্লান্টন তৈরি করে দিতাম, দেখাইতাম জুট প্লান্টন কিভাবে তৈরি করে। ওগুলা হাতে কলমে শিখাইছি অনেকেরে। এখনো অনেকে, কিছু কিছু লোক আছে এখনো এস্টাবলিশড হয়ে গেছে আমার এই প্রশিক্ষণে। কিন্তু আমি বাইরনের পরে ভিতরে যখন আমি ক্লাস করাইতাম, বুয়াডিবির টিম চালায়, এরকম কয়েকটা টিম তখন ভিতরে। এর মধ্যে আমার সাথে খুব খাতিল জমাইলো মুজাফফর স্যার, যিনি রমনা থানার দারোগা ছিলেন। এই অপরাধে অন্যের টাকা ছিনাই নেওয়ার জন্য র্যাবের হাতে নাতে ধরা খায়। এগুলো তো সবই পেপার পত্রিকায় আসছে, আপনি যেগুলো বলছেন পেপার পত্রিকায় আসছে। তারপরে ছিল আপনার শাহিন পুলিশ, বাড়ি খুলনা, তখন ভিতরে ছিল। হ্যাঁ, শাহিন পুলিশ আলোচিত, বর্তমানে আপনার মোস্ট ওয়ান্টেড শাহিন পুলিশ। এই বুয়া ডিবি এবং বুয়া র্যাব সাইজা ওরা ওই এসিআই গ্রুপের টাকা খাইছিল 2.5 কোটি টাকার মতো, আকিজ গ্রুপের টাকা খাইছিল। শাহিন পুলিশ প্রায় 200 কোটি টাকার মালিক।
এই ধরনের কাজ করে। ওকে। কিন্তু ওগুলার প্রতি আমার লোভ নাই, তাই মুজাফফর স্যার আমার সাথে খুব একটা ক্লোজ, এবং মুজাফফর স্যারের সাথে কাজ করে মানিক নামে ও আমার সাথে খুব ক্লোজ জমাইলো। তারপরে আমি বাইরিলাম, আমার সাথে ওরা, আমি বাইরের আগেও মুজাফফর স্যার বাইরে গেছে, যোগাযোগ রাখলো আমার সাথে, লুক পাঠায়, এবং উনি কয়েকবার গেল, আমার খাবার দাবার দিল, টাকা পয়সা কিছু দিল। পিসি সিস্টেম আছে জেলে, অনেকে যারা জেলে আছে আমি জানি, আমার অনুষ্ঠানে বহুবার এই পিসি সিস্টেম নিয়ে কথা হয়েছে। তারপরে আমি বাইরিলাম, বাইরনের পরে আমি চলে যাই নরসিংদী। তখনকার আমি তখন বাইরে 11 সালের লাস্টের দিকে। আচ্ছা। অক্টোবরের 20 তারিখে আমি বাইরে 2011 সালের। বাইরানের পরে কিছুদিন রেস্টে ছিলাম বাড়িতে, তখন দেশের বাড়িতে যাই, আমার বড় ভাই। তারপরে একটা জমি বিক্রি করি। আপনি বের হয়ে ওয়াইফের সঙ্গে দেখা করেননি? না, ওয়াইফের সাথে তখন দেখা করি নাই, জমিটা বিক্রি করি। জমিটা বিক্রি করার পরে এর মধ্যে আবার আমার আরেকটা বন্ধুত্ব হয়ে যায় যখন জেলে ছিলাম। জি। এখন যে নিখোঁজ আছে কক্সবাজার এবং উখিয়ার উপজেলা চেয়ারম্যান জাফর চেয়ারম্যানের ছেলে মুস্তাক, আমার সাথে খুবই সম্পর্ক হইলো ভিতরে। ও মুস্তাকও আমার জন্য 20,000 টাকা খরচ করছিল জামিনের জন্য, উকিল ধরছিল। তারপরে এই মুস্তাক আচ্ছা এখন নাই। মুস্তাক আজকে 3 বছর, 3.5 বছরের বেশি মুস্তাক নিখোঁজ। কোথায় আছে, কিভাবে আছে, কেউ জানে নাই। আপনি যে গল্পটা বলছিলেন যে বের হওয়ার পরে আপনি জমি বিক্রি করলেন, আমি জমি বিক্রি করে বের হওয়ার পরে আমি নরসিংদী গেলাম। ওখানে একটা প্রজেক্ট দেখলাম, একটা বাগান বাড়ির মতো। ওখানে ছোট একটা প্রজেক্ট, পুকুর, 3টা পুকুর আছে আর একটা পাম্প আছে। যে আমার প্রযুক্তি শিখছি, প্রযুক্তি আছে, আমি একটা সৎভাবে জীবনযাপন করি, আমি অসৎ পথে যাব না, কোনোদিন যাই নাই, এগুলা চিনি না, বুঝি না, যাব না। কিন্তু মুজাফফর স্যার আমার পিছনে লেগে আছে, মানিক লেগে আছে আমার পিছনে, মানিক দিয়ে রাখছে সবসময়। তো আমি প্রজেক্ট নিলাম। প্রজেক্টের জায়গাটা ছিল একটা বাগান বাড়ির মতো। ওটা প্রথম ছিল নরসিংদীর, আপনার নামটা মঞ্জুর এলাহি, একজন শিল্পপতি, ওনার ছিল। ওনার থেকে আবার কিনে নিছে মাধবদীর মেয়র, নরসিংদী মাধবদীর মেয়র ইলিয়াস তখন ছিল। এখন ইলিয়াস সাহেব মেয়র নাই, এখন অন্যজন মোশারফ। জি। তখন মেয়র ইলিয়াস সাহেব ছিল, উনি খুবই ভালো মানুষ। তো উনি আমারে বলল, ঠিক আছে, আপনি যেহেতু মৎস্য প্রযুক্তি জানেন, তাহলে আমার এগুলো এই বাগান বাড়িতে পুকুর আছে, আপনি মাছের চাষ করেন, আমারে কিছু খাবারের মাছ দিলে হবে যখন মাছ ধরেন। তারপরে আমি আমার জমি বিক্রি করে ওই টাকা দিয়ে আমি মাছের চাষ করি। মাছের চাষ করার পরে প্রথম বছর, 1 বছরে আমি মাছ বিক্রি করলাম 5 লক্ষ টাকার। আচ্ছা। তখন আমার খরচ হয়েছিল 1 লক্ষ টাকা। ওকে। আমার চাষ ভালো হইলো। আমি চাষ করলাম 3টা পুকুরের মধ্যে, একটাতে পাবদা, রুই আর গুলশা, যেটার ট্যাংরা। তখনও আপনি ওয়াইফের সঙ্গে দেখা করেননি? তখন আমার ওয়াইফের সাথে মাঝে মধ্যে কথা হয় মোবাইলে, আমার বাচ্চাদের সাথে কথা হয়। বাচ্চাদের কিভাবে হবে? বাচ্চা তো একটা রেখে গিয়েছে। এবং বাচ্চাদেরকে টাকা দিই, বিকাশে। বাচ্চাদের কেন হবে? মানে বাচ্চা তো এখন একটা, আমি যত জানি। তখন বাচ্চা কয়টা? এখন বাচ্চা 2টা। তখন বাচ্চা 2টা ছিল। 2টাই ছিল, একটা ছেলে একটা মেয়ে। ও আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে আমার বাচ্চাদের সাথে দেখা করতে চাই, আমার ওয়াইফের সাথেও দেখা করার জন্য আমার মন আকুল করে, কিন্তু আমার ওয়াইফ ওরকম ভাবে আগায় আসে না। তখন আমার ওয়াইফ ওই পুলিশের সাথে আরো ভালোভাবেই সম্পর্ক রাইখা চলতেছে, আমি টের পাই, জানি, কিন্তু ওদিকে আমি নজর দিই না। কিন্তু আমার ছেলেদের, বাচ্চাদের জন্য আমি টাকা পাঠাই দিই। তারপরে মাছ পাঠাই দিলাম। আমার এক চাচাতো ভাই যাত্রাবাড়ি থাকে, যাত্রাবাড়ি আরদে মাছ বিক্রি করলাম। ওখান থেকে আমার ওয়াইফ যেখানে থাকে, আমার ওয়াইফ থাকে জুরাইন, ওখানে মাছ পাঠাই দিলাম, প্রায় 100 কেজির মতো মাছ পাঠাই দিলাম, যেটা নিজের ফ্রিজে আটে না, আরো 4-5 জন আত্মীয় স্বজনের ফ্রিজে মাছ রাখতে হয়েছে। তারপরে আমি ওয়াইফের সাথে মিশলাম, দেখতেছি এখন আমি টাকা পয়সা ভালো ইনকাম হয়। ওয়াইফও আগায় আসলো যে না, ভালো ইনকাম করে এখন। তারপরে আমার একটা ছাত্র ছিল ভিতরেই জেলে, মৎস্য প্রযুক্তি শিখাইছিলাম, ওর নাম হয়েছে জাকারিয়া। ওর বাড়ি সাতকানিয়াতে। ও আমার সাথে খুব জড়িত হইল। আচ্ছা। যে আমি আরো পারফেক্ট ভাবে শিখতে চাই, আপনার প্রজেক্টে রাখেন, আমি খাবার দাবার দিব মাছের, আর শিখাই দিবেন আরো বিস্তারিত।
আমার বেতন দেওয়া লাগবে না, আপনি শুধু আমার ওই খাওয়া খরচটা দিলে হবে। তার মানে জেল জীবনের যে বিদ্যা আপনাদেরকে দিয়েছিল সেটা আপনি প্র্যাকটিক্যালি কাজে লাগাচ্ছেন সেই জি। সময়টাতে। বাহ, কাজে লাগাচ্ছি এবং সফল ছিল। ওকে, তো জাকারিয়ারে রাখলাম। ওই জাকারিয়া ছেলেটা যে পারফেক্ট ভাবে আরো শিখবে আমার কাছ থেকে, ছেলেটা ভালো দেখতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তো, খুবই বিশ্বস্ত। বিশ্বস্তর এমন কিছু নমুনা দেখাইছে এই জন্য ওরে আমি বিশ্বাস করতাম। আচ্ছা, তার পরের বছরে যখন মাছ আমার আরো ভালো বাম্পার, মাছ বিক্রি করার জন্য রমজান মাসের কয়েকদিন আগে 3-4 দিন ছিল রমজানের বাকি, তখন মাছের রেট খুব কড়া ছিল, তখন আমি মাছগুলা ধরলাম। আচ্ছা, 3টা ট্রাকে নিয়ে আসলাম, 3 ট্রাক মাছ যাত্রাবাড়ি আড়তে। ওই যে জাকারিয়ার রাখলাম, জাকারিয়ার খুব কাছের একজন রিলেটিভ, মামা লাগে সম্পর্কে কাছের, ওই মামার একটা আড়ত আছে, ওইটাতে আপনার আড়তে মাছ বিক্রি করলে একটা কমিশন কাটে, ওই কমিশনটা কম নিবে, আমার মামা ওইটাতে বিক্রি করুন। আমাকে ঠিক আছে ওইটাতেই বেচো, ওই আড়তের আন্ডারে বিক্রি করো। তারপরে আমি ছিলাম সাথে, সারা রাত মাছ ধরছি, শেষ রাত্রে মাছ বিক্রি হয়, শেষ রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত আড়তে মাছ বিক্রি হয়। ওই মাছ বিক্রি সকাল পর্যন্ত আমি খুবই ক্লান্ত হয়ে গেলাম। তারপরে আমার মাছ তো প্রচুর আনছি, 3 ট্রাক, তে মাছ বিক্রি হইতে আরো অনেক সময় লাগবে সবগুলা ক্লিয়ার হইতে, এবং বিক্রি হইতেছে। পরে আমি চলে গেলাম বাসায়, 1 লক্ষ টাকা নিয়ে চলে গেলাম। আর বাকি টাকাগুলা বললাম যে ঠিক আছে তুমি টাকাগুলা ক্লোজ করে আরোদের কমিশন কাইটা দিয়া বাকি টাকাটা ক্লোজ করে আমারে ফোন দিও। আমি তখন ছেলেটাকে বললেন? হ্যাঁ, জাকারিয়াকে, হ্যাঁ, যেটা আমার কর্মচারী হিসাবে। তখন আমার ওয়াইফের সাথে কিন্তু আমার সম্পর্ক তখন আছে। তখন আমি আমার ওয়াইফের বাসায়, আমার ওয়াইফের বাবার বাড়ি ওটা জুড়াইনে, ওই বাসায় যে ঘুমাই, বাচ্চাদের জন্য মাছ টাছ নিয়ে যাই, ফল ফ্রুট ঘুমাই। তখন ঘুমাইতে ঘুমাইতে প্রায় 12টা বেজে গেছে। তখন আমি যে আমার তো মাছ বিক্রি শেষ, যাওয়ার কথা, অত ফোন দেয় নাই, কারণটা কি? আমি ফোন দিলাম, তখন দেখি জাকারিয়ার ফোন বন্ধ কোনো রকম। এরপরে আমি আড়তে গেলাম, তারপরে আড়তে যাওয়ার পরে বললো আমি ক্লিয়ার করে 4 লক্ষ টাকা দিয়ে দিছি। আড়তদার ছিল 2 আড়তে মাছ বিক্রি হয়েছে, একটা হচ্ছে মক্কা আড়ত মাসুম, আর ওই জাকারিয়ার মামা আরেকটা আছে, ওইটা ইনুস তসলিমা ফিস। ওই টাকা নিয়ে জাকারিয়া পলাইছে। তারপরে আমি জাকারিয়ায় বাড়ি করছে খাগড়াছড়ি, জাকারিয়ার নানার বাড়িতে, ওখানে গেলাম। ওখানে আগে গেছিলাম, পরিচয় ছিল তখনই গেলাম, যাইয়া পাইলাম না, জাকারিয়ার নানারে পাইলাম, নানার কাছে বললে আসলাম ঘটনা। 15 দিন পর জাকারিয়া আমারে ফোন দিল যে ভাই আমারে তো বুয়া ডিবিয়ে টাকা পয়সা নিয়ে গেছে। আমাকে কীভাবে নিল? আমি আড়ত থেকে টাকা পয়সা নিয়া তো হোটেলে যে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে হোটেল থেকে বাইরেছি, আমার আটকে নিয়ে গেছে। আসলে এটা মিথ্যা কথা, টাকাটা আমার মাইরা দেওয়ার ফোন দি। এরকম করতে করতে জাকারিয়ারে বহুত খুঁজলাম, পাইলাম না। কিন্তু আমার ওই যে 1 লক্ষ টাকার মধ্যে সংসারে বাচ্চা কাচ্চার জন্য খরচ করলাম প্রায় 50,000, আর নিজের ব্যক্তিগত আরও, তারপরে জাল্লা দিয়া মাছ ধরছিলাম, ওখানে জেলেদেরকে টাকা দিলাম। টাকা দেওয়ার পরে আর আমার কাছে সামথিং কিছু রইল, নতুন করে যে আমি প্রজেক্ট শুরু করব ওই ধরনের আর কোনো আমার এবিলিটি নেই। তো জাকারিয়ায় আমার এই ব্যবসাটা আমার ক্ষতি করে দিল। ক্ষতি করে দেওয়ার পরে যখন ওই যে মুজাফফর স্যারের সাথে, ওই যে বুয়াডিবির টিম চালায়, মুজাফফর স্যারের সাথে আমার যখন জেলে পরিচয়, মুজাফফর স্যারের সাথে কিন্তু প্রায় সময় আমারে ফোন দেয়। আর মানিক আমার সাথে দেখা করে। তখন মুজাফফর স্যার বলল, মানিকরে দিয়ে বলল যে ফরিদরে নিয়ে আয়, একদিন ঘুরা দেখেইব আমাদের সাথে। তারপরে ওদের সাথে গেলাম, শখের বসেই রিকোয়েস্ট করলো গাড়িতে বসা থাকবা তুমি, চলো ঘুরে আসি। এসি সাইরা দেওয়া গাড়ি, একটা মাইক্রো হাইয়েজ ছিল, ওই হাইয়েজের লুক ছিল আরও 7-8 জন, আমারে নিয়ে 8 জন, সবই হ্যান্ডসাম, দেখলে ডিবি মনে হয়, অথবা র্যাবের পোশাক পরলে র্যাবই মনে হবে, ডিবির কুটি পরলে অথবা কুটি ছাড়াও ডিবি মনে হবে। তো মুজাফফর স্যার হচ্ছে লিডার, টিম লিডার, আর মানিক হচ্ছে সেকেন্ড ইন কমান্ড। ওরা জেল থেকে বের হয়ে আসছে তখন, পরিচয় হয়েছে আপনার সঙ্গে জেলে? হ্যাঁ, পরিচয় তখন অলরেডি জেল থেকে জামিনে আছে। আচ্ছা, তারপরে গেলাম, বের হয়েও আবার একই কাজ করছে বারবার, ওটা লোভনীয় কাজ। তো আচ্ছা, তো আপনি গেলেন, আমি পাই টু পাই শুনতে চাই কি হয়েছে। আমি গেলাম, ঘুরতে গেলাম সাপোজ, কিন্তু মনের মধ্যে দুঃখ, কোনোদিন অপরাধ করি নাই,
এই ধরনের অপরাধীর সাথে যাই, যদি একটা বিপদ ঘটে অথবা এরকম একটা টেনশনের মধ্যে আমি গাড়িতে বসা, এসি ছেড়ে দিছে, একটু পর পর আপনার স্প্রে মারে, এসিতে লেমন স্প্রে মারে, অরেঞ্জ স্প্রে মারে, আর ফল ফ্রুট গাড়িতে ভরা, মাম পানির বোতল ভরা, টাইগার ভরা, ওগুলা স্প্রিট খাইতেছে। খুব আনন্দে যাইতেছি, গেলাম আপনার ফেনীতে, নোয়াখালী ফেনী। আচ্ছা, গাড়ি কিন্তু প্রচন্ড বেগে চলে। ফেনীতে যাইয়া পৌঁছাইলো 11টায়, 11:30টায়, 11:30টায় পৌঁছাইলো। পৌঁছানোর পরে ওই দিন 10 লক্ষ টাকা, ওই ওরা দেখলাম কাজটা কিভাবে শুরু করে। গাড়িতে রইলাম, আমারে বললো যে গাড়িতে নাইমে ওই পাশের দোকানে বসে থাকো, নিরিবিলি একলা। যখন আমরা গাড়িতে উঠবো তখন তুমি গাড়িতে উঠো। আচ্ছা, গাড়িটা এক জায়গায় পার্ক করে রাখলো, ব্যাংকের থেকে একটু দূরে, ইসলামী ব্যাংক। ওদের টার্গেট যেই ব্যাংকে বেশি লেনদেন হয় ওই ধরনের ব্যাংকে ওরা টার্গেট করে। টার্গেট করে কিভাবে, ব্যাংকে একজন ওঠে, ব্যাংকে ঢুইকা একটা চেক নিয়ে, ইসলামী ব্যাংকের চেক নিয়ে সবার লাস্টে দাঁড়ায়। আচ্ছা, তখন ফলো করে কারা রিসিপশনে কত টাকা সিরিয়ালে কয়টা বান্ডিল লইতেছে, যিনি মোটা অঙ্কের বান্ডিল লোবে টাকা, ওকে ফলো করে, পরে ফলো করবে। ব্যাংকের যে ভিতরে থাকবে ও ফলো করবে, আর ব্যাংকের নিচে যে আছে ওরে ইনফরমেশন করে দিবে। ব্যাংকের ভিতরে লুকে যে সিঁড়ি দিয়ে নামতেছে একটা লোক, এটা ধর, লাল গেঞ্জি পরা কি পাঞ্জাবি পরা, ওরকম যেটা যে অবস্থায় থাকে, বলবে যে ওরে ফলো কর। আচ্ছা, ও আবার ফলো করবে যে লোকটা কোথায় যাচ্ছে, সাথে আর কজন আছে, ওকে, ওইটা ফলো করবে। ফলো করে টিম লিডার, ড্রাইভার অথবা টিম লিডারে ফোন দিবে। তখন ওরা গাড়ি নিয়ে কয় সব রেডি, তো গাড়িতে সবাই দাপাদাপি উঠবে। ওই লোকটা যদি বাসে ওঠে অথবা সিএনজিতে ওঠে, ওই টাকা ওরা আর বাসায় যাবে না। হেলিকপ্টারে উঠলেও ওই টাকা বাসায় যাবে না। কি করে তারপরে আপনি ফার্স্ট অপারেশনটার কথা বলেন, কি করলেন? ফার্স্ট অপারেশন দেখলাম, ওরা ওই লোকটা উঠলো বাসে, ছোট কোস্টারে, ফেনী থেকে কুমিল্লা কোস্টার সার্ভিস আছে ছোট, ফেনী থেকে কুমিল্লা আসে। উনি উঠলো, ওঠার ওই বাসে আবার একজন লোক গেল, আপনাদেরই একজন লোক, আমাদেরই একজন লোক গেল বাসে। বাসের পাশের পিছনের সিটে, ওই লোকের পিছনের সিটে বসে রয়েছে। তারপরে বলতাছে যে আমি আসতাছি, যখন গাড়ি ছাড়ছে আসতাছি, কিন্তু আমাদের গাড়িটা যেই রোডে ওই গাড়িটা যাবে ওই রোডের আরো সামনে আগায় আছে, আগায় এক পাশে ই করে রাখছে, পার্ক করে রাখছে। তখন গাড়িটা যখন আসতেছে, গাড়ির নাম্বারও বলে দিছে, আসতেছে, ব্যাস সামনে, গাড়ির সামনে যেয়া পোশাক পরা, ডিবির কুডি পরা, হাতে ওয়ারলেস বাজতেছে, তারপরে হ্যান্ডকাপ, কেউ নামছে, 2 জন নামছে বেতের লাঠি নিয়ে, ওই যে ডিবির যেই বেতগুলা এরকম মোটা, 2 জনে বেত নিয়ে নামছে, নাইমা সিগন্যাল দিছে ওয়ারলেস দিয়ে। তখন ড্রাইভার গাড়ি থামাইছে, তখন গাড়ির ভিতরে উঠা যাইয়া তো একজন বলতেছে স্যার ওইটাই আসামি, ওই লোকটারে হ্যান্ডকাপ পরে নিয়ে আসতেছে। ওই লোক বলতেছে আমি তো বিদেশ থেকে আসছি কিছুদিন আগে। বলতেছে তুই জেএমবিদের অর্থ যোগানদাতা, তুই মিডল ইস্টে থাকস না, এই কথা বললা নিয়ে আসে। মৃত্যুর ভয় দেখাইলো, মার্ডার মামলা দিবে, ক্রস ফায়ার দিবে, ওরকম ভয় দেখানে লোকটা বললো যে আমার কাছে 10 লক্ষ টাকা আছে। মানে এরাও সবাই অভিনয় করে যে ওর কাছে যে টাকা আছে ওটা বুঝতে দিবে না। ব্যাগ আছে একটা, আমার ব্যাগে 10 লক্ষ টাকা আছে, টাকা নিয়ে যান, আমারে মাইরেন না, জীবনটা ভিক্ষা দেন। মানে উল্টা নিজে থেকেই সাথে যে টাকা নিয়ে যায়, এমন অবস্থা করে। হ্যাঁ, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে এতটা ভয়ভীতি দেখায়। একজন বলে স্যার আপনার তো প্রায় 49টার মতো ক্রস ফায়ার দিচ্ছেন, আরেকটা দিলে তো আপনার হাফ সেঞ্চুরি হবে, হ্যাঁ এটা দিয়ে দেন স্যার, ক্রস ফায়ার দিয়ে দেন। ওরে 5-7টা ভুয়া মামলা লাগাই দিয়ে ক্রস ফায়ার দিয়ে দেন ওরে। তো অত দেখতেছে যে ডিবি লেখা, কুটিগুলাতে অরিজিনালি ডিবির কুটি, হ্যান্ডকাপ অরিজিনাল, ওয়ারলেস, তারপরে এরকম খাপ থাকে, মেশিন থাকে, মেশিন আবার আছে ওদের 6.5 আছে, মানে অরিজিনালি পিস্তল আছে, অরিজিনালি পিস্তল। ওকে, তারপরে টাকা নিল 10 লক্ষ, লোকটারে একটা নিরিবিলি রাস্তায় নামাই দিল। গাড়িতে করে নিয়ে যায়, গাড়িতে করে নিয়ে যায়। কালো চশমা পরাই দেওয়া হয়, চশমার মধ্যে টেপ মারা হয়। বাইর থেকে আপনি দেখবেন, অথবা র্যাব ডিবি যাই দেখুক, অরিজিনাল র্যাবেরা পুলিশেরা দেখবে গাড়িতে আমাদের সাথে লোকটা বসে আছে। আসলে লোকটা চশমা পরে দেওয়া আছে, চশমা দিয়ে ওই লোক কিন্তু কিছুই দেখতেছে না, ওই টেপ মারা, পাতলা টেপ ভিতর দিয়ে। আর গ্লাসটা বড় থাকে আর এদিক দিয়ে বাড়তি, ওই যে সানগ্লাস,
ওটা বড় করে দেওয়া, বাড়তি আচ্ছা দিকটা, আচ্ছা, হ্যাঁ, ওইটা পরাই দেওয়া হয়। আচ্ছা ও কিছুই দেখে না, যে র্যাব দেখলে ডিবি দেখলে চিল্লানি দিব, ওই পরিস্থিতি নাই। আচ্ছা। আর গ্লাস তো গাড়ি লাগানো, না ও তো ভিতরে ওটা বুঝেও না যে আর আমি কালো গ্লাস, ভুয়া ডিবির সঙ্গে আছে, এটা তো বুঝেও না ভিতরে না ওটা। না, অনেকে বুঝে, আবার অনেকে বুঝলেও যদি মনে করে ভুয়া ডিবি, অনেকে যারা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা লেনদেন করে ব্যাংকে, ওরা তো ট্যালেন্ট সবাই, হুম ওই ট্যালেন্টারে টেক্কা দিয়া কাজ করে ওরা। হুম তারপরে লোকটাকে এমন জায়গায় নামাইলো, আমারে বললো যে দেখো তুমি ফলো করো, মুজাফফর স্যার বললো এবং মানিক বললো, হ্যাঁ হ্যাঁ দেখ মানিক আমারে তুই কইরা কথা বলে, তুই দেখ যে এরম নিরিবিলি জায়গায় নামাইতে হবে, মেইন রোড থেকে, মেইন রাস্তা থেকে, যে দুইটা একটা বাড়ি রাস্তা থেকে একটু দূরে দুইটা একটা বাড়ি, ওইটা ওই দুইটা একটা বাড়ির জন্য একটা ছোট রাস্তা আসছে, হ্যাঁ ওই রাস্তায় খুব আধা ঘন্টা 1 ঘন্টা পর একটা লোক চলাফেরা করবে, কমপক্ষে 20 মিনিট পরে একটা লোক আসবে, মানে 20 মিনিটের মধ্যে আমরা ওরকম রাস্তায় লোকটারে নামাই দিবি, হ্যাঁ। নামাই দিয়ে বলবো জোরে হাঁট, সামনের দিকে হাঁট, নাহলে গুল্লি করুন। ওই লোকটা সামনের দিকে হাইটা যাবে ওই রাস্তায় কোনো মোবাইল পাবে না, কোনো ইনফরমেশন করতে পারবে না, ওই লোকটা ওই রাস্তায় হাঁটা দিবে, আর তখন গাড়িটা প্রচুর বেগে চলে আসবে, আর এদেরকে পাবে না। ওকে, আপনার সাথে এই প্রথম দিন এই এই ঘটনাটা। প্রথম দিন এই ঘটনাটা দেখলাম। আর মুজাফফর, আপনি মুজাফফর সাহেবকে স্যার বলছেন, মানে উনি তো কখনো পুলিশে ছিল না বা ডিবিতে ছিল না। পুলিশে ছিল, মুজাফফর স্যার পুলিশে ছিল, এখন সাসপেনশন, চাকরি হেড চলে গেছে, আর উনি বিদেশ চলে গেছেন। কিন্তু আমার কথা হচ্ছে, একবার জেলে থাকা অবস্থায় উনি তো তখনই তো ওনার তখনই ওনারে রাজারবাগ পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছিল, তারপরে বের হয়ে আবার একই কাজ হ্যাঁ করে। একই কাজ করতে। সেই সময় আপনাকে নিয়ে জি জি। OMG, ওকে, তারপরে আমার ওই দিনকা 50,000 টাকা দিল, হুম। যে আমাদের সাথে আসছে আমাদের নতুন গেস্ট, এই জন্য প্রথম দিন হ্যাঁ। 50,000 টাকা। 50,000 টাকা দিল। আমি তো 50,000 টাকা পেয়ে খুব আনন্দ, হুম কিন্তু আনন্দ হয়, কিন্তু চিন্তা করি যে যার কাছ থেকে টাকাটা নিছে, হুম। ওই লোকটার বেচারির হয়তো জীবনের এটা শেষ সম্বল হইতে পারে, যে সারা জীবনের জমানো ওই টাকাটা হইতে পারে, হুম। ওই টাকাটা সবাই নিয়ে ভাগ করলো, ওই লোকটার অবস্থা কি হবে। আমার তখন বিভিন্ন প্রশ্ন আসে ওরকম, কারণ আমার ওয়াইফ, তখন ওয়াইফের সাথে তো আমার ভালো সম্পর্ক, ওয়াইফ কইলো কি ব্যাপার তুমি, আমার ওয়াইফরে বলে গেছি যে মানিক শুধু যাইতে কয়, ওরা এই কাজ করে, বলছেন ওখানে আপনি আমরা যাইতে কয়। ওয়াইফকে বলেছেন হ্যাঁ এসব? ওয়াইফকে বলছি, হ্যাঁ, তো ওয়াইফ আমি কি বলতো? সবই শেয়ার করতাম আমার ওয়াইফরে। তো যাই হোক, আপনি এটা কি বললো, মানে তারপরে ওয়াইফকে বলে আপনি গেছেন, ওয়াইফ কি বলেছিল? ওয়াইফ বললো যখন গেছি, হ্যাঁ। ওয়াইফ বললো তো খালি হাতে আসলো, কমপক্ষে 50,000 টাকা কি 1 লক্ষ টাকা নিয়ে আসতে হবে বাসায়, তাইলে ওদের সাথে যাইও। ওয়াইফের কথা বলেছিল। তারপরে 50,000 টাকা হাইসা একটা 50,000 টাকার বান্ডিলটা দিলাম ওয়াইফরে, ওয়াইফ তো খুব খুশি, ওই টাকা নিয়ে যা যা বিলাসিতা কেনাকাটা করার করলো, আর বাকি টাকা ওই ফ্রিজে মাছ মাংস ঢুকাইলো। এরপরে আবার মুজাফফর স্যার, মানিক আমার ফোন দেয়, তারপরে এরকম কয়েকবার গেলাম, এভাবে দিল। পরবর্তীতে আমারে ওরা সিলেক্ট করেই আমিও গেলাম, জড়াই গেলাম, টাকার নেশায় পেয়ে গেল, ক্রাইম জগতে জড়াই গেলাম। এই জীবনের প্রথম দিন। পরিণতি। এক্স্যাক্টলি, আমি এখানে একটু কথা বলে নিই। প্রথম যেটা ছিল, এটা হচ্ছে রাগে দুঃখে ক্ষোভে বেশি ভালোবাসি, বুঝে উঠতে পারছি না কি করব। জবাই করার প্ল্যান ছিল, করতে গিয়া আপনি চলে গেলেন জেলে, আপনার ওয়াইফে ক্ষতিগ্রস্ত হতো, আল্লাহ মাফ করুক, তাকে বাঁচিয়ে দিয়েছে। বের হওয়ার আগে আপনি জেল থেকে একটা ভালো বিদ্যা নিয়ে বের হলেন। অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে যারা ক্রাইম করে, সেটা হতেই পারে। একটা ভালো বিদ্যা নিয়ে বের হলেন এবং ভালো কিছু করার চেষ্টা করছিলেন, কিন্তু একটা মানুষের কাছে ধরা খেয়ে গেলেন 4 লক্ষ টাকা, পথে বসার মতো অবস্থা। পূর্বের যে পরিচয়ে যাদের সাথে আছে সেই সাথে ইনভলভ হয়ে গেলেন, এবং তখন হলো আপনার ক্রাইম জগতে, আসল ক্রাইম জগতে ঢোকা। প্রিয় শ্রোতা এখানে এবং দর্শক যারা ইউটিউবে দেখছেন, তাদেরকে বলি যে ভদ্রলোক আজকে এখানে এসে তার জীবনের পুরো গল্পটাই কনফেস করছেন, তাকে আপনারা চেনেন, কারণ তাকে নিয়ে সময় টেলিভিশনে রিপোর্ট হয়েছে। তার কথা অনুযায়ী আমরা ডকুমেন্টসটা খুঁজে বের করবার চেষ্টা করব, এবং একসাথে তাকে নিয়ে ওই সময় বিভিন্ন পত্রপত্রিকায় এসছে। কিন্তু আমরা যেসব ক্রাইম আমরা দেখি বা যেসব ঘটনাগুলো ঘটে, যেগুলা আমাদের সামনে আসে পত্রপত্রিকাতে বা বিভিন্ন মিডিয়াতে, বিহাইন্ড দ্য সিন কেন হয়, কি কারণে হয়, এগুলো কিন্তু অত ডিটেল আসে না। তো আজকে এই লোকটা এখানে এসছে এবং সে তার কথাগুলো বলছে, সে স্বেচ্ছায় স্বীকার করে যাচ্ছে, এবং তাকে আমরা এই কারণেই লাইমলাইটে নিয়ে আসছি, কারণ তিনি অলরেডি হাইলাইটেড, অলরেডি তিনি মিডিয়াতে ফেসড। সো যে কারণে আজকে আপনারা তাকে ফেস টু ফেস দেখতে পাচ্ছেন। আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য এটা না যে তার হয়ে কোনো কথা বলা, আমরা মূলত এই কাজটা করতে চাচ্ছি, তার যেই কথাগুলো, সেই কথাগুলো থেকে তার জীবনটা আজকে কোথায় দাঁড়িয়ে আছে, তার যে ভুলগুলো, সেগুলো থেকে তার জীবনটা আজকে কোথায় দাঁড়িয়ে আছে, ভুলের পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি, সব কিছু মিলিয়ে সিক্রেটসের যে চরিত্রটা, সেটাই আমরা আজকের অনুষ্ঠানে দেখাতে চাই, যাতে করে
আর কোনো ভুল তার মতো করে কেউ কখনো না করে। জি বলুন, আপনার ক্রাইম জগতে ঢুকে যাওয়া। তারপরে আমার ক্রাইম জগৎ শুরু। তারপরে একদিন মানিক বলল, দেখ দোস্ত, মানিক আমারে দোস্ত বানাই ফেললো। কারণ দেখতেছে আমি সেকেন্ড ইন কমান্ড, মানিকের সমকক্ষ হয়ে গেলাম। আমার পারফরমেন্স, কাজের দক্ষতা। বাকি সবাই কি পুলিশ সদস্য ছিল নাকি শুধু মুজাফফর সাহেব না, ছিলেন? শুধু মুজাফফর স্যারই ছিল পুলিশ সদস্য, আন্তর্জাতিক মিশনে গেছিল। এই মুজাফফর সাহেব সম্পর্কে আমাকে একটু বলেন তো, যে উনি আসলে কোন থানায় ছিল বা কোথায় ডিসক্লোজ হয়? আমি যেটুক জানি উনি প্রথম রমনা থানায় ছিল। তখন ওই কমলাপুরে মতিঝিলের একটা টাকা 35 লক্ষ, কমলাপুর হোটেল সর্দারের একটু আগে এই পাশ থেকে অ্যারেস্ট হয় র্যাবের হাতে। আচ্ছা, যখন আমার সাথে ওনার পোস্ট কি ছিল পুলিশে? তো উনি কি ফার্স্ট এসআই ছিলেন, সাব ইন্সপেক্টর ছিলেন। আচ্ছা, তো দোস্ত বানিয়ে ফেললো আপনাকে মানিক? হ্যাঁ, মানিক বলল, দোস্ত মুজাফফর স্যার তো ঠকায়, এখন আমরা আলাদা টিম করব, তো তুই আর আমি টিম লিডার থাকবো। হ্যাঁ, আমি টিম লিডার, তুই আমার সাথে থাকবি, আর অন্যরা যা থাকবে ওটি ফকাপ, ওগুলো ওদেরকে যা দিয়ে আমরা বুঝাইতে পারি। হ্যাঁ, মুজাফফর স্যার যেমন আমাদেরকে ঠকায়, আমরা যারে যেটুক মানায়া নিতে পারি, যেটুক দিয়া সন্তুষ্ট করতে পারি, মেইন টাকার বাঘটা তুই আর আমি নেব। ওকে, আমাকে ঠিক আছে, যেটা ভালো মনে করতে কর, তুই পুরানা লুক কর। তারপরে মানিক একটা গাড়ি ভাড়া নিল রেন্টেকার থেকে। আপনার গাড়িটা নোয়া এক্স ভাড়া নেওয়ার পরে আমরা নতুন করে সাজাইলাম টিম। নতুন করে মানিকে লোকজন সাজাইলো। তো বেশিরভাগ মানিকের বাড়ি মাদারীপুরের লোকজনে নিল, আর আমি আছি দূরের একজন। এরা কি সবাই মোটামুটি জেল ফেরত? বেশিরভাগই মানিকের কালেকশন জেল ফেরত। মানিক অনেকবার জেল খাটছে। তো ওই সবাই মোটামুটি জেল ফেরত? হ্যাঁ, মানিক অনেকবার জেল খাটছে। পেশায় মানিক ড্রাইভার ছিল। আচ্ছা, পেশায় প্রথম গাড়ির কন্ট্রাক্টর, তারপর ড্রাইভার। আচ্ছা, তারপরে মানিক ছিনতাই করতো। তারপরে মুজাফফর স্যারের মাধ্যমে মানিক এই লাইনে আসে, এসে এখন নিজে শুরু করে দিয়েছে। হ্যাঁ, নিজে শুরু করলো মানিক। তে আমি আসলে ক্রাইম জগতে মানিক আমারে দোস্ত কইতো, আমারে যা দিত তাই সন্তুষ্ট, কিন্তু মেইন পার্টটা, টাকার ভাগ মানিকই বেশি নিত। আচ্ছা, তো আপনারা মোটামুটি সাকসেসফুল হচ্ছিলেন সেই সময়? আমিও মোটামুটি সাকসেসফুল হচ্ছিলাম। তখন আমার বাসায় টাকা পয়সা, আমার মান্থলি যখন 15 সাল থেকে পুরা বছরটাই তো মানিকের সাথেই বেশি কাজ, মানিক আর আমি। মুজাফফর স্যারকে তখন ডিলিট করে দিছি, আর মুজাফফর স্যারেও আখের গুছাই ফেলছে, হেরার প্রয়োজন নাই কোনো কিছু করার, অনেক টাকা বানাই ফেলছে। তো মুজাফফর স্যার রে বাদ দিয়ে আমরা আলাদা করলাম, মুজাফফর স্যারের সাথে কোনো যোগাযোগ রাখি না। তারপরে মানিক আর আমি টাকা কামাইতে লাগলাম। প্রায় আমরা 35 লক্ষ টাকা এই এক বছরে ইনকাম করছি মানিকের সাথে থেকে। এটা কি শুধু আপনার ভাগ? আমার ভাগ 35 লক্ষ টাকা। এর মধ্যে প্রতি মাসে অনেক খরচ, আমার ফ্যামিলি খরচ ছিল। আমার ছেলে মেয়েদের জন্য কোনো মাসে 1 থেকে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা শুধু ফল ফ্রুটে চলে যেত। আমি ওই বিষয়টা আনতে চাচ্ছি না একটাই কারণে, কারণ এটা খুব দুঃখজনক হবে, কষ্টজনক হবে হয়তো বা। হ্যাঁ, আপনি ইনকাম করেছেন, খরচ করেছেন, যেহেতু আপনাকে সবাই দেখছে এখানে, বাট ঠিক আছে, আপনি ছেড়ে দেন। বাট হ্যাঁ, এটা আপনি নিজের জন্য করেননি, পরিবারের জন্য করেছেন। আপনি হয়তো এটাই বোঝাতে চাচ্ছেন যে নিজের জন্য করি নাই, যা কিছু করছি পরিবারের জন্য করছি। হ্যাঁ, বলেন। তারপরে এভাবে করতে লাগলাম। তারপরে চলে গেলাম। মানিক তখন বাড়িতে কাজ করতেছে, বিল্ডিং এর কাজ। বললো যে, দোস্ত অন্যদিকে কাজ না, এখন আমি বাড়ির কাজ ধরছি, যেহেতু আমি অন্যদিকে সময় দিতে পারব না, তাই আমার এলাকায় কাজ কর। আমার এলাকায় গাড়ি নিয়ে চলে আস ঢাকা থেকে। মানিক বাড়িতে গেল, ফোন দিল যে গাড়ি নিয়ে চলে, গাড়িতে ফুল তেল আর গ্যাস ভইরা মাদারীপুর চলে। তো ড্রাইভারের বাড়িও মাদারীপুর ছিল, মোস্তফাপুর, মাদারীপুর সদরে বাড়ি ড্রাইভারটাও মানিকের নেওয়া। আর অন্যান্য যে লোক ছিল, ও একজনের বাড়ি ছিল, 2জনের বাড়ি ছিল বরিশাল। তারপর আমরা মাদারীপুর চলে যাই মানিকের কথায়। মানিক ওখানে রেডি আছে, আমরা যাই। মানিক গাড়িটা সেভ করে এক জায়গায় রাখে। আর আমরা 4 জনকে বলে হোটেলে থাকতে, হোটেলের নাম বললে দেয়, ওই হোটেলে আমরা যাই না। ওর কথায় ওই হোটেলে থাকবো না, ওইটা একটা নোংরা হোটেল। তারপরে আমি মাদারীপুরে এক লোক থেকে 5 লক্ষ টাকা নিলাম ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংক থেকে টাকাটা উঠাইছে 5 লক্ষ টাকা। মানিক লোকটারে ফলো করে পাকড়াও করলো, 5 লক্ষ টাকা নেওয়া হইলো। 2 দিন পরে আবার শিবচর, মানিকের যে এলাকা থানা,
ওই শিবচর থেকে নেওয়া হইলো 6 লক্ষ। এই সবই কি আপনারা ব্যাংকে টার্গেট করতেন নাকি অন্য কোনো? শুধু ব্যাংক, আমাদের বেশিরভাগ ছিল, আমাদেরটা শুধু ব্যাংকে ছিল, আর আপনার কিছু ছিল বিকাশ। বিকাশের যে রিপ্রেজেন্টেটিভরা টাকা কালেকশন করে দোকান থেকে, কিছু বিকাশ ছিল। তবে আর অন্যান্য অনেক টিম চিনি আমি, ওরা এই বিকাশ ব্যাংকে মাঝে মধ্যে করে, আর বেশিরভাগ ওরা আপনার ইনফরমেশনের কাজ, বিভিন্ন ফ্যাক্টরির বেতনের টাকা যখন ব্যাংক থেকে নিয়ে যায় মোটা অঙ্কের, ওই টাকাটা খেয়ে ফেলো। এগুলো আপনারা ইনফরমেশন পেতেন কিভাবে? ব্যাংকের ইনফরমেশন, ব্যাংকের ইনফরমেশন বা ফ্যাক্টরির ইনফরমেশন গুলো? ফ্যাক্টরির ইনফরমেশন, ফ্যাক্টরির কোনো লোক ইনফরমেশন দিত, ওরে পার্সেন্টেজ দেওয়া হয়তো 15% কি 10%। আচ্ছা, এই সিস্টেমে। তার মানে ওদের ভিতরে লোকজন জড়িত থাকতো। আর ব্যাংকে কোনো ইনফরমেশন লাগে না, ব্যাংকে নিজেরাই ইনফরমেশন। আচ্ছা, তো এর আগে আমি বলছি যে ব্যাংকে কিভাবে মানুষ টাকা ওঠে। আমি সবারে বলতে চাই, আমি এই কাজটাকে, আমি যেহেতু জড়িত ছিলাম, এই কাজটাকে আমি ঘৃণা করি। অন্যের টাকা ছিনিয়ে নেওয়া এর চেয়ে বড় অপরাধ হতেই পারে না। সেটা তো পরের বিষয়। আপনি তারপরে কি করলেন এগুলো একটু বলেন আমাকে। তারপরে মাদারীপুরে, শরীয়তপুর, রাজবাড়ী মিলে আমরা প্রায় 25 লক্ষ টাকা, 1 মাসের মধ্যে 25 লক্ষ টাকা নিলাম। আচ্ছা, নেওয়ার পরে টেকেরহাট নামক স্থান, ওদিন আমরা ওখানে কাজ করার ইচ্ছে ছিল না, আমরা খুলনা যাব। তখন টেকেরহাট নামক বাজারে আমি উঠলাম ব্যাংকে টাকা জমা দিতে। আমার কাছে অনেক টাকা জমা ছিল, আমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিব। উঠলাম ব্যাংকে, তখন মানিক আমারে ফোন দিল, তো দোস্ত কই? আমার সামনে আর 2টা লোক আছে, 2টা লোকের পরে আমার টাকাটা জমা হয়ে যাবে। আমি রিসিট লেখা, টাকা আমার হাতে, 3 লক্ষ টাকা আমার হাতে, টাকাটা আমি জমা দিয়ে দেবো। এর মধ্যে মানিক ফোন দিছে, দোস্ত 1 মিনিটের মধ্যে তাড়াতাড়ি আয়, মোটা অঙ্কের একটা মাল যাইতেছে। তখন আমি কই টাকা আমি জমা দিতে আসছি, টাকা জমা পরে দিস। এই আমার দুর্ভাগ্য লাগলো, আমি চলে গেলাম টাকাটা জমা না দিয়ে, আর টাকাটা সাথে নিয়ে। তারপরে একটা হিন্দু লোক, ধান ব্যবসায়ী, প্রেমচাঁদ কীর্তনিয়া, বাড়ি মাদারীপুরের রাজুর থানা আমগ্রাম, যেই মামলাটা আমার চলতেছে রানিং। ঘটনাটা কি হয়েছে বলেন। ঘটনাটা, ওই লোকটা টাকা উঠে স্টানে গেল, স্টানে বাসে উঠলো। বাসে ওঠার পরে আমরা বাসের পিছনে যাইতেছি। বাসে আমাদের একজন লোক আছে, বাসের পিছন যাইতেছি। আমাদের উদ্দেশ্য, বাস থেকে যখন নামবে লোকটা, তখন আমরা হেরে ধরবো। ওই লোকটা বাস থেকে নামছে, নাইমা অটোতে উঠছে, ইজি বাইক যেটাকে বলা হয়। প্রায় 1 কিলো গেছে। তারপরে আমরা ওইটার সামনে ব্যারিকেড দিয়া, ডিবির কুটি পইরা ব্যারিকেড দিয়া লোকটারে হ্যান্ডকাপ লাগাইলাম। মানিক তো সাজে আপনার এসি, ডিবির এসি, মানিক সাজে, ওর হাতে ওয়ারলেস থাকে, আর আমার হাতে থাকে, আমি তো সেকেন্ড ইন কমান, আমার হাতে থাকে হ্যান্ডকাপ, আমি হ্যান্ডকাপ পরাই। পরে ওই লোকটারে হ্যান্ডকাপ পরে গাড়িতে উঠাইলাম। উঠাইয়া আমাদের ইনফরমেশন ভুল ছিল, যে লোক বলছে অনেক টাকা, কিন্তু হের কাছে টাকা পাইছি মাত্র 1.5 লক্ষ। 1.5 লক্ষ টাকা নিয়ে ওনারে নামাই দিলাম এক জায়গায়। নামাই দিয়া আমরা মাদারীপুর এলাকা থেকে বরিশাল যায় ওই রোডে চলে গেলাম। ধান ব্যবসায়ীকে আপনারা কি বানিয়েছিলেন? জি, ধান ব্যবসায়ীকে কি বানিয়েছিলেন? যে লোক মধ্যপ্রাচ্য থেকে আসছে তাকে নয় বলছেন? এটা ধান ব্যবসায়ীকে বলা হয়েছে যে ডিবি অফিসে আপনার নামে অভিযোগ আছে, আপনি চলেন, কোনো সমস্যা নাই, স্যারের কাছে, স্যার আপনার কাছে জানতে চাবে, কাহিনী আপনার সসম্মানে আবার এখানে নিয়ে আপনার বাড়িতে পৌঁছাই দেওয়া হবে। এই কথা বললে উঠানো হয়েছে। বললো আমার নামে তো কোনো মামলা নাই। তো ঠিক আছে চলেন, দেখতেছে ওয়ারলেস বাজতেছে সবকিছু। ওই লোকেরে যখন আমরা নামাই দিলাম টাকা নিয়ে, ওই লোক এবং ওই লোকের ছেলে, ওই লোকের ছেলে শুনতে পাইলো যে ডিবিতে হের বাপেরে ধরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার সময়। হ্যাঁ, ওই ছেলে ডিবি অফিসে চলে গেছে, কিন্তু হেরে তো এখনো পায় নাই খুঁজা। আবার হ্যাঁ বাড়িতে গেছে, যাইয়া কিছু লোকজন নেতা টেতা লিয়া ডিবি অফিসে গেছে, যে ডিবিরে আমার টাকা লিয়ে গেছে। আচ্ছা, তো ডিবিরা সব ডিবিরে ডাকায় আনছে, যে দেখেন আমার লোক, এই যে সব লোক আছে, এই সব লোক কি আপনার টাকা নিছে? কয় না, এনের মধ্যে কেউ না। কয় তাইলে ডিবি না, আমার ডিবি না। কয় না, ডিবির পোশাক পরা, আমি কি ডিবি চিনি না? ওই লোক বলতেছে, কয় না ওইটা বুয়া ডিবি। আরো কিছু ইনফরমেশন আমরা পাইছি, এখানে অনেকগুলা ঘটনা ঘটছে মাদারীপুরে। ওই যে মানিকে বিল্ডিং করতেছে বাড়িতে, ওই পারপাস মানিক দূরে যায় না, এখানেই কাজ করে। আচ্ছা, তারপরে যেই রোডে লোকটারে নামাইছি, ওই রোডে যখন এরা ডিবি অফিসে যায় বলছে,
তো আগে ইনফরমেশন হয়ে গেছে, আমরা যে এর আগে অনেকগুলা কাজ করছি এটা কিন্তু আপনার জিডি করে রাখছে, টাকা হারাইছে যাদের 5 লাখ 6 লাখ ওরকম। তারপরে ওই লোক জানানোর পরে মেসেজ করে দিছে, সবাই চেকপোস্ট বসাই দিছে। তা আমরা কি করছি, আমরা যাব খুলনা, না যাইয়া আমাদের ড্রাইভার বলল যে আমার মেয়ের জ্বর বাড়িতে, ড্রাইভারের বাড়ি মোস্তফাপুর। তো ড্রাইভার বলল না ব্যাক করি এই রোডেই। না আমরা বললাম না, আমি বললাম যে আমার নামাই দে। এই রোডে কাজ করা হয়েছে, এই রোডে আবার 1.5 ঘন্টা 2 ঘন্টা পর যাওয়া মানেই বিপদ, যেটা আমার সেন্সে বলে আমিও যাব না। ঠিক আছে, আপনি তো রোড গার্ড ছিলেন না, কারণ আমি পদ্মার ওই পারে কোনোদিন যাই না, এই প্রথম, একের পর এক যে ওখানে গেছি কাজ করতেছি, এই জীবনের লাইফের প্রথম। ওখানে আমি যাই নাই কোনোদিন, ওই জায়গা চিনি না, রোড গার্ড চিনি না। আপনি তো রোড গার্ড ছিলেন না, আপনারা এখানে নামাইলে তো যাইতে পারবেন না। গাড়ি চলতেছে, সামনে দেখি চেকপোস্ট ভয় দিছে। তা আমাদের গাড়িটা দেখার পরে, ওই চেকপোস্ট দেখার পরে আমাদের ড্রাইভার গাড়ি নগদে ইউটার্ন নিছে। ড্রাইভার তো আমাদের খুব কড়া, কারণ এই লাইনে যে ড্রাইভার থাকে ক্রিমিনালের উপরের ক্রিমিনাল থাকে, সত্যি কথা যেটা। ইউটার্ন নিয়ে যখন করছে তখন ওই চেকপোস্টের হেরা বলল যে এইটি সম্ভবত, নাইলে তো এইভাবে ইউটার্ন নিয়ে পলাইতো না। তা আমাদের পিছনে দাওয়া দিল। তারপরে র্যাব 8, র্যাবের গাড়িও একটা দাওয়া দিল, ডিবির গাড়ি। তারপরে মাদারীপুর সদর থানার পুলিশ, রাজুর থানা পুলিশ, ডাসার থানা পুলিশ, সব পুলিশ র্যাব ডিবি সব আমাদেরকে নেমে গেল। ড্রাইভারে বললাম যে আমার কথাই তো রইল, এই যে বিপদ। তারপরে আমি কই র্যাবের গাড়ির সামনে থামাইস না, পুলিশের গাড়ির সামনে থামাইয়া পুলিশের হাতে ধরা দে, কিন্তু র্যাবের সামনে না। র্যাব গুল্লি তাক করছে আমাদের বরাবর, আমি কই মাইরা দে। আমাদের গাড়ি যখন ড্রাইভার র্যাবের গাড়ি সহ মাইরা দিতে লইছে, তখন র্যাব গাড়ি সাইডে চাপাই দিছে, তখন আমরা র্যাবের ডিঙ্গে চলে গেছি। কি বলেন, বাংলাদেশে তো আমি শুনতেছি মনে হচ্ছে একদম হলিউড স্টাইলে ক্রাইম। হ্যাঁ, হলিউড স্টাইলে, বিশাল হলিউড স্টাইলে। আপনাদের সাথে অস্ত্র ছিল কোনো? না, আমাদের সাথে অস্ত্র ছিল না, আমরা তো অস্ত্র ইউজ করি না। মুজাফফর স্যারে করতো, কিন্তু আমরা যে অস্ত্র ইউজের প্রয়োজন নাই। আচ্ছা, তারপর অস্ত্র ছাড়াই আমরা কোনোদিন অস্ত্র নিই নাই। তারপরে র্যাব আমাদের গুল্লি করে নাই, গুল্লি কর্ম তাক করছে, কিন্তু তখন তো নির্ধারিত না যে আমরা কোন কোয়ালিটির ক্রিমিনাল ধরা খাই না। এখন ওরা কিভাবে গুল্লি করবে, আন্তাজি গুল্লি করতে পারতেছে না। তারপরে র্যাবের গাড়ি ডিঙ্গে দেখলাম সামনে একটা পুলিশের গাড়ি। পুলিশের গাড়িটা দূরত্ব হবে 25 গজ 30 গজ, ওই 30 গজ দূরত্ব। তখন গাড়িটা থামাইয়া যার যেমনে পলাইছি আমরা। পলানের ফাঁকে আমি যে 1.5 কিলো দূরে চলে গেছি। আমার সাথে ওই যে আগের টাকা ছিল 3 লক্ষ, আর আজকে 1.5 লক্ষ টাকার ভাগ আর কয় টাকা পাইছে, ভাগাভাগি হয়ে গেছে টাকা। তো আমি এক বাসায় যে এরম জায়গা পরিস্থিতি, বাড়ি যদি পাশে হয়েছে রাস্তা, এখানে আমাদের লোকজন অ্যারেস্ট হয়ে গেছে, 4 জন অ্যারেস্ট হয়ে গেছে। ওখানে হয়তো মানিক নামটা ব্যবহার করে নাই মাদারীপুরের মামলায়, ওর ভাইয়ের নাম ব্যবহার করছে মান্নান ব্যাপারী নামটা ব্যবহার করছে, মানিক নামটা ব্যবহার করে নাই। কারণ মানিক নামটা ব্যবহার করলে ওর মামলা অনেক আসবে, পুরাতন অনেক মামলা আছে, এই কারণে। আর আমি জীবনে প্রথম অ্যারেস্ট এই ক্রাইম জগতের ওখানে। কিন্তু আগে তো আপনার স্ত্রীর মামলা কি তখন ডিসমিস হয়েছে? আমার স্ত্রীর মামলা ডিসমিস হয়ে গেছে। হ্যাঁ, ডিসমিস হয়ে গেছে, খালাস হয়ে গেছে। তারপরে ওখানে ওরা 4 জন অ্যারেস্ট হয়ে গেল। মানিক, তারপরে গেন্দু মিয়া, বাড়ি বাকেরগঞ্জ বরিশাল, তারপরে ড্রাইভার বাড়ি মাদারীপুর, নাম হচ্ছে আপনার শাহাবুদ্দিন। তারপর আরেকটা ছেলে রেজাউল, ওর বাড়িও মাদারীপুর শিবচরে। এই 4 জন অ্যারেস্ট হইল। আর আমরা ছিলাম মোট 6 জন। একজন পলাই গেছে আর আমিও পলাই গেছি। একজন পলাই গেছে, ও হয়েছে আমার সাথে থাকতো, আমার একটা গোপন ফ্ল্যাটে আমি থাকতাম। ওই ফ্ল্যাটে ওর স্ত্রী থাকতো, যে ছেলেটা পালাই গেছে ওর স্ত্রী থাকতো, ওর বাচ্চারা থাকতো, আর আমি থাকতাম। ওখানে আমার অনেক কিছু ছিল আর কি। আমার ওয়াইফের সাথে তখন একটু মন মালিন্য, প্রচুর টাকা। আমার ওয়াইফ চাইতেছে ওর অ্যাকাউন্টে টাকা রাখি, আচ্ছা, আমি চাইতেছি আমার অ্যাকাউন্টে টাকা রাখি। কত টাকা তখন আপনার কাছে? তখন টাকা আমার কাছে প্রায় খরচা মরচা অনেক যাওয়ার পরও 15-16 লক্ষ টাকা। তার বাড়িতে আমি তখন কাজ করছি, একটা বাড়িতে আমার গোসলখানা, বাথরুম, দেশের বাড়িতে। ঠিক আছে, তো আপনার ওই অ্যারেস্টের জায়গাটায় আসি। তারপর অ্যারেস্ট আমাদের 4 জন হইল, কিন্তু আমি অ্যারেস্ট হই নাই। তখন সাংবাদিক গেল, তখন এসপি ছিল সারোয়ার, মাদারীপুর রেঞ্জে এসপি। তারপরে আমাদের লোকজন অ্যারেস্ট হইল ইয়ের হাতে, আপনার রাজুর থানায়,
হাতে। রাজুর থানা তখন ছিল আপনার ওসি ছিল আনোয়ার সাহেব। এখন যিনি আমরা অ্যারেস্ট হওয়ার কারণে, শুধু আমাদেরকে অ্যারেস্ট করার কারণে উনি প্রমোশন পাইছে, এখন উনি হয়েছে সার্কেল এসপি। আচ্ছা। তারপরে আমাদের মামলার আয়ু ছিল, যাকে আয়ু বলা হয়, দারোগা রমজান, হ্যাঁ, উনি এখন ওসি হয়ে গেছে শুধু আমাদেরকে ধরার কারণে। এতটাই আলোচিত ছিল না? আলোচিত। তো আমাদের 4 জন অ্যারেস্ট হলো, কিন্তু আমি অ্যারেস্টে নেই। প্রায় 1.5 কিলো ঘটনা, 1.5 কিলো দূরে আমরা পলাই গেলাম, যার জন্য আমি 1.5 কিলো দূরে চলে গেলাম। আর আমার সাথে 4 জন ওই জায়গায় আশেপাশেই, যেখান থেকে গাড়ি থামায় আমরা দৌড়াদৌড়ি করছিলাম, ওই আশেপাশেই অ্যারেস্ট হয়ে গেছে 4 জন। 4 জন অ্যারেস্ট হয়েছে। তখন মিডিয়া চলে আসছে, প্রশাসন, এসপি, ডিসি চলে আসছে, কারণ আলোচিত ঘটনা অনেকদিন যাবত ওখানে এরকম কাজ হচ্ছিল। ওরা পুলিশ মনে মনে দোষারোপ করতেছে যে ডিবির কেউ এই ঘটনাটি ঘটাইতেছে, আর ডিবি বলতেছে পুলিশের কিছু সদস্য মনে হয় এগুলা করতেছে। দোটানা ওদের মধ্যেই দ্বন্দ্ব ছিল, কিন্তু করতেছি আমরা। পরে বিশাল আলোচিত ঘটনা, ওখানে হাজার হাজার লোক, লাখো লাখো লোক জমায়েত হয়েছে। দিনের বেলা তখন বাজে দিনের 1টা, দুপুর 1টার সময়। হ্যাঁ, দুপুর 1টা। আমি যেই ঘরে পলাইছি, শুধু একটা মহিলা যখন ঘরে ঢুকলাম বললো, কি হয়েছে, আপনি দৌড়াদৌড়ি করে আসলেন? আমি কই, খালা আমারে ক্রস ফায়ার দেওয়াই দিব, র্যাপ দেওয়া, এই জন্য দৌড়ে আসছি, আপনি আমারে বাঁচান। তো মহিলার মায়া লাগলো, মহিলারে আবার আমি 50,000 টাকার একটা বান্ডিল দিলাম। টাকা রাখতে চাইলো না, পরে টাকা আমাকে ফিরিয়ে দিছে। তো ওখানে বসলাম, আমারে শরবত দিল, শরবত খাইলাম। তো পাশের ঘরের একটা ছেলে, বয়স হবে 13-14, ওইটা আমার কাছে আসলো, আইসা আবার দৌড় মারার পরে আমি ওইটার দৌড় দিয়ে যে ছেলেটার ধরলাম, দৌড়ে আমার কাছে আইনা বসাইয়া ওরে 10,000 টাকার একটা বান্ডিল দিলাম, যাতে আমার উদ্দেশ্য ওই ছেলেটা যদি দৌড়ে ওদিকে যায়, কাউরে বললে সমস্যা হবে। আমার পাশে বসাই রাখলাম। আর ওই ঘরে যে মহিলা বলল যে, বাবা তোমার কোনো টেনশন নাই, ওদিক দিয়া ঝামেলা শেষ হোক। ওই মহিলা বোরকা নিয়ে বসে আছে, হাতে বোরকা। তো ওই ঝামেলা শেষ হইলে আমি তোমার আগায় দিয়ে আসবো, বলবো যে আমার বোনপুত আসছিল, বোনপুত মানে বোনের ছেলে আর কি, যে বিদেশ থেকে আসছে বাড়িতে, তাই আমার দেখতে আসছিল, তোমার তো কেউ চিনবে না, এই কথা বললে তোমার আগায় দিব, গাড়িতে উঠাই দিয়ে আসবো। তো ওই পজিশনে আমি রইছি। কিন্তু এরপরও আমি যেই বাড়িতে আসি, ওই বাড়ি থেকে নামলে বিশাল চক বিল আর কি, তখন শুকনা শীতকালের লাস্ট টাইম আর কি, বুঝতে পারছেন, ফেব্রুয়ারি মাসের 8-9 তারিখের ঘটনা, 2016 সাল। তারপরে চকে নামলে দেখবে ওখানে হাজার হাজার লোক, র্যাব, ডিবি, পুলিশ, দূর থেকে দেখা যায়। তখন আমি আনকমন ফেস। এখন আমার যে অবস্থা দেখতেছেন, আমি তখন এরকম ছিলাম না। ওই পিচ্ছি ছেলেটা ওই টাকাটা নেয় নাই আমার কাছ থেকে, আবার দৌড় মেরে চলে গেছে। তখন আমি টেনশন করতেছি যে এই ছেলেটা, কারণ এই ধরনের বয়সের 13-14 বছর বয়সের ছেলেরাই না বুঝে টাকার মূল্য, না বুঝবে অন্য কোনো কিছু, হ্যাঁ, কারো কাছে বইলা দিবে, কিউরিয়াস অনেক বেশি, সমস্যা হবে। তাই আমি টেনশনে আছি। তারপরে তাই হলো, আমাদের 4 জন যে অ্যারেস্ট হয়েছে, ওদেরকে গাড়িতে উঠাইছে পুলিশের পিজন ভ্যানে, ওখান থেকে থানায় নিয়ে যাবে। থানায় না নিবে আপনার ডিসি, এসপি অফিসে নিয়ে মিডিয়া করবে, এই চিন্তাধারা। পরে ওই টাইমে নিয়ে যাবে আমার সাথের লোকদেরকে নিয়ে যাবে এমন মুহূর্ত আর কি, হয়তো আর 2 মিনিট হলে নিয়ে যেত। ওই পিচ্ছি ছেলেটা পুলিশের কাছে বলতেছে যে আমাদের এখানে এদের লগের একজন আছে, দৌড়ে গিয়ে পলাইছে। তখন ওই পুলিশ মোটরসাইকেল নিয়ে ওই পিচ্ছি ছেলেটারে নিয়ে আসলো, আইসা ওই ঘর থেকে আমার অ্যারেস্ট করে। তো আপনি মোটরসাইকেলের শব্দ শুনলেন না? শুনলে করার কিছু নাই, ওই বাড়ি থেকে নাইমা কোথাও পালানোর সুযোগ নাই। বললাম ওই চক দেখবে, আনকমন ফেস, প্যান্ট পরা, মানে নামলেও ধরা পড়বেন, চুল কাটানো, এবং খুব কিউট ছিলাম, মানে দেখতে একদম ওই রকম যে স্টাইল ধরেছেন, যেটাকে বলে ডিবির স্টাইল। হ্যাঁ, ওই স্টাইল ছিল আনকমন, এবং তখন আমি খুবই হ্যান্ডসাম ছিলাম। এখন ডায়াবেটিক্স, এবার জেলে, এখন আপনাকে দেখতে পাচ্ছে দর্শকরা, আপনি কেমন আছেন। কিন্তু ওই ঘটনার পরে কি হলো? হ্যাঁ, এসে অ্যারেস্ট করলো। তারপরে অ্যারেস্ট করার পরে আমি পুলিশের বললাম যে অনেক পাবলিক তো ওখানে আমারে মারতে পারে, তো এই ব্যাগের মধ্যে 3.5 লক্ষ টাকা আছে, এই টাকা আপনারা 2 জনের নিয়ে যাবেন, কিন্তু আমার গায়ে যে একটা টোকা লাগে না। পুলিশ কয় ঠিক আছে। আমারে মাঝে বসাইলো, একজন পুলিশ পিছনে
আরেকজন ড্রাইভ করতেছে মোটরসাইকেল। তো আমি মাঝখানে বসলাম, হ্যান্ডকাপ লাগাইছি, কিন্তু হ্যান্ডকাপটা কয় ডাইকা রাখো, ওই যে ব্যাগটা আছে না আমার সাথে যে একটা ব্যাগ ছিল, ট্রাভেল ব্যাগ ছিল, ওই ব্যাগটা সহ আমি হ্যান্ডকাপ এভাবে ডাইকা রাখছি। আমারও মনে হয় যে পুলিশ, পাবলিক তো জানে না। আমরা ওই গাড়িটার সামনে, আমাদের গাড়ির সামনে নিয়ে থামামো, তুমি তখন লাভ দিয়া আমাদের পিছনে গাড়িতে উঠা লাইবা হ্যান্ডকাপ অবস্থায়। আমি ওইভাবে ওরা হুন্ডা নিয়ে নিল, কেউ বুঝতে পারে না যে এটা আসামি। তখন আমি ওই গাড়ির কাছে যেই লাভ দিয়ে গাড়িতে উঠে গেছি। আমার আর কোনো একটা টোকা খাইনি, কিন্তু আমার লোকজন মার খেয়েছে, অনেকের মাথা ফাটছে। হয়তো আপনি সময় টিভিতে দেখলে দেখতে পারবেন। আপনার কি হলে পরে নিয়ে যাওয়ার পরে তারপরে নিয়ে গেল এসপি অফিসে। তখন ডিসি উপস্থিত, ডিসি এবং এসপি বলতেছে, মানে সবার অ্যাড্রেস, বাড়ি, ঠিকানা টাকানা সব তো লিখতেছে, মামলাও লিখতেছে, বিভিন্ন মিডিয়া ওখানে গেছে, তারপরে র্যাব, ডিবি বইরে গেছে, আরো রাজনৈতিক নেতাটা অনেক। তারপর এসপি বলতেছে, এই ছেলেটা মনে হয় ভালো, আমার কথা বলতেছে, এই ছেলেটা শিক্ষিত, আর ওর বাড়ি কুমিল্লা, আর বাকি সবার বাড়ি মাদারীপুর, ওরা নিয়ে আসছে এই ছেলেটারে, কুমিল্লার ছেলেটারে এই মাদারীপুরের এই যে মানিক, আর ওরা নিয়ে আসছে সম্ভবত, এই ছেলেটা ভালো। তো আমি মনে মনে বলি, আসলে তো আমি ভালো না, পাপ করছি, নাহলে এখানে কেন আসবো, ক্রাইম জগতে কেন যাবো। রাইট। সবারে মারধর করলো, সবারে 2-3টা করে বাড়ি মারলো। আর বরিশালের যেটা, ওরে বিকট দেখা যায়, উঁচা লম্বা টল ফিগার, দেখা যায় মনে কর ডাকাত ওরকম মূর্খ লোক। এই ওরে মারলো প্রচুর। কেন মারলো? ও একটা উহু শব্দ করে না, চোখের পানি তো নাই, কোনো শব্দ করে না, আপনাদের সামনে, সবার সামনেই মারছে। হ্যাঁ, প্রচুর, 3টা বেত ভাঙছে ওই বরিশালের লোকটা, গেন্দু মিয়া নাম। ও কোনো কান্নাকাটি তো দূরের কথা, উহু শব্দ করে নাই, পিছনে খালি তাকায় যে আর বাড়ি দিবে কিনা, দেখছে বেত নাই, ভেঙে লেছে, আবার আরেকটা এনে বাইরায়, আবার একটু পরে পিছনে যখন বাড়ি বন্ধ করে পিছনে তাকায় যে আর বাইরে আইবে কিনা। দৃশ্য ভয়ানক দৃশ্য, একটু করে নাই। ওকে। তারপরে ওখান থেকে আমাদেরকে রাজৈর থানায় নিয়ে গেল, যেই থানা পুলিশ, যেই থানা আন্ডারে মামলা নিয়ে গেল। ওকে, সো এগুলো মিডিয়াতে এসছে। হ্যাঁ, মামলার বাদী 1.5 লক্ষ টাকা, যে 2 লক্ষ টাকা আপনার ওখান থেকে 1.5 লক্ষ টাকা। এটা ছোট, এই ধরনের মামলা আমরা 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ, 3 লক্ষ কোনোদিন ধরি নাই। মানে 5 লক্ষ, আমরা যদি 5টা লোক থাকি 5 লক্ষ টাকা ধরতে হবে, মাথা পিছে 1 লক্ষ টাকা থাকতে হবে। আচ্ছা, 6 জন লোক থাকলে 6 লক্ষ টাকার কম আমরা ধরবো না। এইটাই বেশিরভাগ, এই ছোটখাটো টাকা ধরা হয়। সর্বোচ্চ দান কত মেরেছিলেন? সর্বোচ্চ দান 22 লক্ষ টাকা। কি হলো, মিডিয়াতে ফেস করা লোক, মানে কি সব মিডিয়াতে আমাদের পোশাক, ডিবির কোডিগুলা, যে ডিবি লেখা, ওই কোডিগুলা রাখলো টেবিলের উপর, তারপরে ওয়ারলেসটা টেবিলের উপর, হ্যান্ডকাপের সাথে চাবি, ওগুলা সব সাজাইয়া, টাকাগুলা 1.5 লক্ষ সাজাইয়া, তারপরে সময় টিভি, তারপরে আপনি নিশ্চিত সময় টিভি ছিল এটা? হ্যাঁ, সময় টিভি তো বড় ক্যামেরা লেখা, সময় টিভি বড় ক্যামেরা, ফ্ল্যাশ, একের পর এক ফ্ল্যাশ মারছে। ওকে, মনে হয় আসলে কি বলবো এখন, না আপনার কিছু বলার দরকার নাই, ঠিক আছে, মিডিয়া করেছে। হ্যাঁ, ভিডিও করলো, তারপরে র্যাবে এক্সট্রা আবার করলো, ভিডিও করলো, র্যাবের উত্তরা র্যাব হেডকোয়ার্টারে ওইটা আবার পাঠাইলো একটাই, আমরা নিয়ে গেল থানায়, সদর থানায় আবার 2টা মামলা করছে। এই ঘটনা মাদারীপুর সদরে। এই ঘটনায় না, আগে 2 জন লোকের টাকা নেওয়া ছিল, ওরা কমপ্লেইন করে রাখছিল, জিডি করে রাখছিল, ওরা এসে শনাক্ত করছে, আমাদেরকে চিনতে পারছে। আচ্ছা, ওকে, চিনতে পারছে। আমরা জেলে পাঠাইলো, জেলে ঢুকতে দেরি, হাজার শয়ে লোক দাঁড়ায় আছে আসামি আমাদেরকে দেখার জন্য। মানে আগেই পেপারে আমরা তো একদিন পরে পাঠাইছে, কিন্তু এরা আগেই একদিন যাওয়ার পরে পরের দিন রাত্রে সন্ধ্যায় আমাদেরকে ওই কোর্টে উঠাইছে, রিমাইন্ড আবেদন করছে, তারপরে আমাদেরকে রিমাইন্ড পাস করাইয়া, রিমাইন্ড নেয় নাই কিন্তু জেল হাজতে পাঠাই দিছে। আচ্ছা, কারাগারে, মাদারীপুর কারাগার। ওকে, ওই মাদারীপুরের লোকজন দাঁড়ায় আছে দেখার জন্য। হ্যাঁ, মাদারীপুরের লোকজন মানে জেলখানার আসামি যারা আছে, যেখানেরই সব দাঁড়ায় আছে দেখার জন্য, কারণ হেরা আগেই পেপারে পেয়ে গেছে,
আমাদেরকে দেখার জন্য আমরা কি ফেভারিট জেলখানায়, শুধু আমরা কোথাও দাঁড়াইলে আমরা কি বলি এটি শোনে শুধু, সেলিব্রিটি মানে আমরা একটা বিচিত্র অথবা এমন কিছু সেলিব্রিট, নায়ক নায়িকা ওরকম আর কি, বিচিত্র প্রাণী অথবা সেলিব্রিটি। এবং জেলখানায় আমাদের সাইজগুলো আলাদা, সবাই হ্যান্ডসাম, সুন্দর ফর্সা, দামি গেঞ্জি, দামি প্যান্ট, তারপরে পিসিতে দামি খাবার দাবার। কতজন অ্যারেস্ট হলেন আপনারা? আমরা অ্যারেস্ট হলাম আমাদের সহ 5 জন, আর একজন পলায়ে যেতে সক্ষম হয়েছে। আচ্ছা আচ্ছা, এখনো সে পলাতক? হ্যাঁ, এখনো পলাতক। ওকে। আর ওর নামে মামলা হয় নাই, ওর নাম আমরা বলি নাই। আচ্ছা, ওর নাম বলি নাই কেন, আমার 7 লক্ষ টাকা ওর কাছে ছিল, কারণ আমার বাসায় টাকা ছিল, আর আমার বাসায় যে গোপন ফ্ল্যাট একটা ছিল আমার, ওই ফ্ল্যাটে ওর ওয়াইফ থাকতো, 2টা বাচ্চা থাকতো। আমি একটা বেডরুম ইউজ করতাম, একটা গেস্ট রুম, বেডরুম 2টা ছিল, একটা গেস্ট রুম ছিল। ওই বাসা ভাড়া দিতাম 30,000 টাকা মান্থলি। ফ্রিজ ছিল, টিভি ছিল, এটি সব আমার কিনা, বক্স কাট ছিল অনেক। আমার 35টা গেঞ্জি ছিল ব্যান্ডের, যেগুলা 2,000 টাকার উপরে দাম, সব 3,000 টাকার উপরে আছে। আমার প্যান্ট ছিল 16টা। মানে এগুলা বেসিক্যালি আপনার এই কাজের জন্য লাগতো না? এগুলা আসলে আমি বলি ছোটবেলা, আমার আব্বা যেহেতু ছোটবেলা মারা গেছে, আমার স্কুল লাইফে প্যান্ট পরেও ঠিক মতো স্কুল করতে পারিনি। মানে ওই কষ্টটা যে কোনোভাবেই হোক আপনি মিটানোর চেষ্টা করেছেন। হ্যাঁ, আমি বিলাসিতা শুরু করলাম আর কি, অবৈধ টাকায় বিলাসিতা। তারপরে অনেকদিন এই যে আমার সাথের যারা, ওরা 7 মাসের মধ্যে 5টা মামলায় জামিন করে বাইরে গেছে। আমার হলো কি, আমার বোন, আমি কি করলাম, যেহেতু আমার ওয়াইফের সাথে, যেহেতু আপনার ওয়াইফ জানলো কিভাবে? ওয়াইফ আমার ওয়াইফ প্রথম সময় টিভিতে দেখছে, সময় টিভিতে আমারকে দেখাইছে, তারপরে নিচে দিয়া নাম আসছে, নিচে হেডলাইনে, ওইখানেও দেখছে ফরিদ কাজী লেখা, আবার আমার দেখাইছে তা খবরে। তখন নিশ্চিত হয়ে গেছে? হ্যাঁ, তখন নিশ্চিত হয়ে অ্যারেস্ট হয়ে গেছি। অ্যারেস্ট হওয়ার 1 ঘন্টা আগেও আমার ওয়াইফের বিকাশ করে টাকা পাঠাইছি, সীমিত টাকা পাঠাইছি। বিকাশ অ্যাকাউন্টে টাকা ছিল, এখনো রয়েছে, বিকাশটা আমার ওপেন করতে পারি নাই। 7 মাসের মধ্যে মানিক সহ, ওরা মানিকের বউ মামলা বোঝে, হাইকোর্ট চিনে, ওরা পুরাতন আসামি। মানে আমি তো আমার ফ্যামিলি এবং ক্রাইম জগৎ, আমি তো ওয়াইফে মামলা দিছিল, জেলে গেছিলাম, কিন্তু মামলা সম্বন্ধে আমারও অভিজ্ঞতা নাই, আমার ফ্যামিলি তো আর কেউ নাই ওয়াইফ ছাড়া। তো আমার একটা বোন আছে, আমার ওই বোনটা ডিগ্রি পাস। আমার বোনটা আমার দেশের বাড়িতে আমার ঘরেই থাকে, আমি যেই বাড়ি করছি ওখানেই থাকে। তো আমার বোনটার পুরা সংসার আমি চালাইতাম আমার এই অবৈধ টাকায়, কিন্তু আমার বোন জানতো না যে আমি অবৈধ কিছু করি। আমার ওয়াইফের কাছে যা টাকা ছিল তা তো ছিলই, তারপরে আমার একটা এটিএম কার্ড ছিল, ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট। এটিএম কার্ডটা আমার বউকে না দিয়া, আমার চিন্তা করলাম যে মানে অনেকটা টাকা হয়তো আমার ওয়াইফ যদি না বাইরে বেইমানি করতে পারে, এটা পরের মেয়ে, তো বোন তো ব্লাড কানেকশন, ও বেইমানি করবে না। তো আমার এটিএম কার্ডটা আমার বোনকে দিলাম, মানে ওই গোপন ফ্ল্যাটে ছিল, ওই ছেলেটা মনির, ও সবকিছু নিয়ে পলাইছে, কিন্তু আমার সাথে আবার দেখা করছে কয়েকবার যাইয়া জেলে। হ্যাঁ, জেলে। এরপরে আমার বোনের নাম্বার দিলাম, যোগাযোগ করছে, যোগাযোগ করে আমি বললাম যে এটিএম কার্ডটা দিয়ে দাও, ওই অ্যাকাউন্টে টাকা নাই তো, কার্ডটা অল্প কিছু টাকা আছে দিয়ে দাও, কিন্তু আমার অ্যামাউন্টটা বলি নাই। এটিএম কার্ডটা দিয়ে দিছে, আমার ভোটার আইডি দিয়ে দিছে, আর অন্য সব বিমাইরা দিছে। এই এটিএম কার্ডটা আমার বোনকে দিলাম, এবং এটিএম কার্ডের গোপন পিনকোড আমার বোনের বলে দিলাম, যে যখন যেটা লাগে আমার জামিনের ব্যাপারে, আমি এখান থেকে আমি উকিল ধরবো হাইকোর্টে। ওই যে আগে জামিন করাইছিল তহিদুল ইসলাম, ওই আমার ওয়াইফের মামলায়, তহিদুল ইসলামের কাছে পাঠাইলাম। তহিদুল ইসলামের কার্ড ছিল, মোবাইল নাম্বার ছিল আমার ডায়েরিতে, বললাম যে ডায়েরি খাতাটা নিয়ে আস। তো ডায়েরি খাতাটা নিয়ে আসলো, তারপরে বললাম যে ওটা গার্ড অফিস কলে আর কি, অফিস কল করার সিস্টেম আছে, অফিস কলে থেকে আমার এটা এটিএম কার্ডটা ওই ছেলের থেকে নিয়ে নিলাম, ওই যে মনির, আমার বোনকে দিতে বললাম, আর পিনকোডটা বোনের বলে দিলাম। আমার বোনও বাইর করে নাই। আমার ওয়াইফ, আমার একটা টাকা ছিল, আমি খালা ডাকছি, মুন্সিগঞ্জের একটা মহিলা, রাবিয়া নাম, মুন্সিগঞ্জ সদরে বাড়ি, দুর্গাবাড়ির মোড়ে আর কি, জোরপুকুর পার, রাবিয়া, ওই খালা ডাকছি। ওই খালার কাছে আমার টাকা ছিল, খালার ছেলে একটা ইটালি গেছে, ইটালি যে বেকার, তা আমার কাছে টাকা ছেলে, মানে ইটালিতে টাকা পাঠাইতে হয় দেশের থেকে, ওইখানে বসে বসে খাবে, তারপরে একটা কাজ ব্যবস্থা করবে। তা আমি 50,000 টাকা দিলাম এই খালারে ধার। তা আমার ওয়াইফরে বললাম যে ওখানে 50,000 টাকা আছে খালারে। তখন আমি আবার মাদারীপুর থেকে মুন্সিগঞ্জে মামলা লাগাইছি, মুন্সিগঞ্জে ডিবিতে মামলা লাগাইছি একটা পেন্ডিং, একই কোয়ালিটির মামলা, একটা ঘটনা ঘটছিল, ওইটাতে মানিক ইনভলভ ছিল,
অনেক আগের মামলা, পুরাতন। তো মানিকের ওইখানে অ্যারেস্ট হয়েছে শুনে না মামলাটা দিয়ে দিছে, আমাদেরকেও জড়াই দিছে। তো মুন্সিগঞ্জে আসলাম, তখন মুন্সিগঞ্জে আসার পরে তো এর আগে আমার ওয়াইফ চেষ্টা করছে, ওই খালার কাছে গেছে, খালা বিশ্বাস করে নাই যে যার টাকা তারই দেবো, ফরিদেরে দেবো, অন্য কাউকে দেবো না। বললাম যে আমার মুন্সিগঞ্জে কোর্টে গেলাম, তো আমার ওয়াইফকে বললাম যে তুমি খালারে নিয়ে আসো কোর্টে, কারণ কোর্ট থেকে খালার বাড়ি বেশি একটা দূরত্ব না, ডিস্টেন্স না, এই 15 টাকা রিক্সা ভাড়া। এই খালারে নিয়ে আসছে, তখন খালায় বললো কিরে বাবা কি অবস্থা, আমি কই তো একটা মামলা হয়ে গেছি, খালা আপনার কাছে যে 50,000 টাকা আছে আমার ওয়াইফের টাকাটা দিয়ে দিন। তখন আমার বোনও উপস্থিত, বোনও চিন্তা করতেছে ওই টাকাটা বোনও নিবে, তখন কিন্তু বেমানি করে না কেউই। বোন চাইতেছে আর কোথায় কোথায় আমার টাকা আছে, এবং ওয়াইফও চাইতেছে আর কোথায় কোথায় আমার গোপন কি টাকা আছে, ওগুলো ওরা হাত করবে। মানে জেলে গেলে বোঝা যায় যে আপনি এত লোকের জন্য যে জীবনে এত কিছু করেন, সেটা বেঈমানি করে হোক যাই করে হোক, সেই লোকগুলো আপনার জন্য আসলে কি করে? পৃথিবীতে কেউ কারো না, এই সংসারে কেউ নয় আপনজনা, আব্দুল আলিমের একটা গান অনেক আগে। 1 বছর আমার ওয়াইফ আর বোন দৌড়াদৌড়ি করছে, হ্যাঁ, বের করতে পারেনি, বের করতে পারে না, বের করতে পারতো, ওদের মন ওইটা ছিল না, চেষ্টা ছিল না। আমি যা ডিরেকশন দিতাম ওটা তা করতো না। আমি অনেক কষ্ট করে হাইকোর্টের জন্য কাগজগুলো, আমার মামলার কাগজগুলা করে দিছি, হাইকোর্টের একটা ব্যারিস্টারের নাম্বার দিছি, যে ওখানে এই কাগজটা জমা দিলেই, হাইকোর্টে এই কাগজটা জমা দিলে এটার সাথে 5,000 টাকা জমা দিবে, আমার জামিন হয়ে যাবে। কিন্তু কাগজটা আমার বোন জমা না দিয়ে বাড়িতে, দেশের বাড়িতে আলমারিতে নিয়ে থুয়ে দিছে। কিন্তু একটা কাগজের মেয়াদ থাকে সর্বোচ্চ 3 মাস। যাই হোক, তারপরে এখন কি হলো? তারপরে আমি জেল খাটতেছি তো খাটতেছি, কেউ আর আমার সাথে যোগাযোগ করে না। আমি যখন ঢাকার জেলে ছিলাম, যখন আমি প্রশিক্ষণ কেন্দ্র চালাইতাম, হঠাৎ করে ওখানেরই একটা ছাত্র আমাদের ক্লাস করতো, ওর বাড়ি শরীয়তপুর, মাদারীপুরের পাশে শরীয়তপুর, ও ফেন্সিডিল মামলায় ঢুকছে, কাবার ভ্যান লইয়া, ওর নিজের কাবার ভ্যান, নাম হইছে শহীদ। তারপরে আরেকটা লোক নাম আলমগীর, বাড়ি ঝিনাইদা, তাও ফেন্সিডিল মামলা, উনি মাদ্রাসার ইমাম সাহেব। কিন্তু আমার এলাকায়, আমার 2 গ্রাম পরেই ওর অরিজিনাল বাপের বাড়ি ছিল, বাপের দেশ কুমিল্লা, হ্যাঁ, বাবুটিপাড়া। ওই 2টা লোকের সাথে আমার পরিচয়। ওই শহীদ বলল যে ফরিদরে বাইর করতে হবে, ও তো ভালো ছিলে। তারপরে এর মধ্যে মাদারীপুর শিবচরের একজন কুখ্যাত ডাকাত, যিনি এখন কাশিমপুর জেলে আছেন, আরব আলী একটা মামলায় ঢাকা জেল থেকে চালানে গেল মাদারীপুর। বলল কিরে ফরিদ, তুই একটা সাধারণ ছেলে, ঢাকার জেলে দেখতাম কান্নাকাটি করতি শুধু জামিনের জন্য, এখন দেখতাছি তুই টপ টেরর, বিশাল বড়, হ্যাঁ, ভুয়া ডিবি, হ্যাঁ, এই কি অবস্থা, তোর মতো একটা সোজা সরল লোক এই ধরনের কাজ কিভাবে করতে পারে? আমি কই ভাই হয়ে গেছি আর কি। তারপরে আমি দীর্ঘ অনেক সময় 3 বছর জেল খাটলাম। এবার একটানা 3 বছর ওই মামলায়? একটানা, এই যে এখন বর্তমান মামলায়, এই যে ডিবির মামলায় মাদারীপুরে যে অ্যারেস্ট হলাম, 3 বছর। একটা মামলা লাগছে মানিকগঞ্জে, একটা মুন্সিগঞ্জ, আর বাকি 3টা মাদারীপুর। তারপরে এই শহীদ বাইরিল, বাইরনের 1 মাসের মধ্যেই টাকা দিছে আলমগীর ঝিনাইদহ, ও যেটা আমার ঝিনাইদহ বাড়ি করছে ওর বাবা যায়। আমি যেটা বুঝতে পারছি যে, আমি যদি একটু ছোট করে আসি, বিভিন্ন রকমের মায়ের প্যাচ দিয়ে শেষ পর্যন্ত আপনাকে বের হতে হয়েছে, যেটা যদি আপনার আত্মীয় জায়গা থেকে যদি চেষ্টাটা করতো তাহলে অনেক আগে আপনি বের হতে পারতেন। আচ্ছা, তো আপনার বাকি মামলাগুলোর কি অবস্থা? আমার বাকি মামলাগুলা সবই খালাস, শুধু একটা মামলা আছে মাদারীপুরে, যেটা অ্যারেস্ট হয়েছিলাম, ওই মামলাটা চলতেছে? ওই মামলাটা চলতেছে। আচ্ছা, তো আপনি বের হয়েছেন কবে? লাস্ট কতদিন? আমি বের হয়েছি আপনার এই রানিং ফেব্রুয়ারির 4 তারিখ। মানে আপনাকে এখন হাজিরা দিতে হয়। তো আপনি সিক্রেটস অনুষ্ঠানে বা আমাদের যে ইউটিউবে যে দেখতে পাচ্ছি আপনাকে, এরকম একটা অনুষ্ঠানে আপনি আসার পরিকল্পনা করলেন কেন? আমার আসার পরিকল্পনা যে আমি, আমার মতো কেউ যেন এই ধরনের লোভের বশবর্তী হয়ে এই ধরনের ক্রাইম না করি। কারণ আমি কার জন্য টাকা ইনকাম করতেছি, ডেফিনেটলি আমি জীবন থেকে শিক্ষা নিছি, বুঝতে পারছি যে অবৈধ টাকা ইনকাম করে আমি যাকে খাওয়াচ্ছি, হ্যাঁ, আমার বিপদের সময় বেমানি করবে। এটা তো আল্লাহই বলে দিছে, এটা তো আল্লাহই বলে দিছে। তাহলে আমি কেন অবৈধ টাকা ইনকাম করব? কেন? আমি এই অনুষ্ঠানে আসার আরেকটা উদ্দেশ্য আছে। আমি বাংলাদেশের সবাইকে সচেতন করতে চাই যে আপনারা যখন ব্যাংকে যাবেন, একা যাবেন না। দেখা গেছে একজন নিজের টাকাই উঠায়, আমরা দেখি সাধারণত ব্যাংকে যেয়ে টাকা উঠায়, আমরা তো ফলো করি, আপসে করে টাকা নেয় 8 লাখ 10 লাখ। একটা সিঙ্গেল লুক, একটা কম দামি লঙ্গি পরে, ছিঁড়া একটা পাঞ্জাবি পরে,
একটা ব্যাগ নেয়, বাজারের ব্যাগ, ওটাতে কিছু সদাইপাতি নিয়ে টাকার বান্ডিলগুলা ঢাইকা চোরের মতো আপসে যায়। কিন্তু আমরা তো দেখতেছি কয়টা বান্ডিল, কয় লক্ষ টাকা। আপনি যেই কোনো সময়, আমি সবাইকে এটা করতে চাই, পাবলিশ করতে চাই যে কোনো দিন একা যাবেন না, 5-6 জন যাবেন ব্যাংকে। আমি তো এই কাজ আল্লাহ আমাকে আর কোনো দিন করাবে না, কিন্তু এই কাজ আমি বাদ দিলে কি হবে? যারা আমার মতো ফরিদ তৈরি করে এই কাজে নেয়, অনেকে সরকারি চাকরি থেকে বিতাড়িত, পুলিশ বিভাগ থেকে চাকরিচ্যুত হয়েছে, সাসপেন্ড, সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়েছে, ডিবি থেকে সাসপেনশন হয়েছে। ওই ধরনের লোকেরাই এই ধরনের টিম তৈরি করে এই ধরনের কাজে নামায়। আমার মতো অনেক ফরিদ আমি ছেড়ে দিলাম, কিন্তু এগুলো শেষ হবে না, থাকবে, ক্রাইম থাকবেই। ওরা এপিসোড। আজকের এই এপিসোডটা ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় শ্রোতা, এবং আপনাদেরকে একটা কথা বলতে চাই দর্শক যারা আছেন, ইউটিউব আমার কোনো কালেই অতটা বেশি আগ্রহের জায়গা ছিল না, এখনও না। কিন্তু মানুষ যেহেতু এই সোশ্যাল মিডিয়াগুলোতে একটু সময় দেয়, আমি স্পেশালি কিছু এপিসোড করতে চাই ইউটিউবের জন্য। এবং আপনারা জানেন যে আমাদের ফার্স্ট এপিসোড ছিল হলো মালয়েশিয়ার জেল জীবন নিয়ে, এবং সেখানে কি ভয়ঙ্কর কিছু ইনফরমেশন ওখানে উঠে এসছে। আপনারা যারা এপিসোডটা দেখেছেন তারা জানবেন। আজকে এরকম একটা এপিসোড হবে আমি চিন্তাও করিনি প্রথম দিক থেকে। তো যাই হোক, এটা একটা বিশাল মেসেজপূর্ণ একটা এপিসোড। উনি যে সাহস করে এসছেন এটাই বড় কথা। তবে আমি আবারও বলছি যে এই এপিসোডটি কোনোভাবেই ওনার মামলা কেন্দ্রিক কোনো ডকুমেন্ট হিসেবে যাতে কেউ ইউজ না করে, ওনার স্বীকারোক্তি হিসেবে যাতে ইউজ না করে, এটা আমরা সেভাবে প্রচার করিনি। আমাদের জায়গা থেকে উদ্দেশ্য ছিল যে ওনার ভুল বুঝতে পারা এবং মানুষ সচেতন করা। এটা একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া, এটা হচ্ছে বিষয়। মানুষ যেন সচেতন হয়, উনি যে কথাটা বললেন আমাদেরকে। তো এখন আপনি কি করছেন? পেশায় কিছু করছেন? এখন আমি একটা টেক্সটাইলে চাকরি করতেছি, ছোট চাকরি, বেতন অল্প, এটা নিয়ে আমি সন্তুষ্ট, এবং আজীবন মৃত্যুর আগ পর্যন্ত ওইভাবে সৎভাবে আমি জীবনযাপন করতে চাই। জি, আমরাও দোয়া করি আপনি সৎভাবে জীবনযাপন করুন, কারণ আমরা বিশ্বাস করি আমৃত্যু এক একটা মানুষের মধ্যে সম্ভাবনা বেঁচে থাকে। যে মানুষটা সারা জীবন খারাপ কাজ করেছে, আল্লাহ তাকে ক্ষমা করুক, এবং ওই মানুষের মৃত্যুর আগে অন্তত 1 মিনিট হলেও যদি একটা ভালো কাজ করার সম্ভাবনা পায়, তাকে সেই কাজটা করতে দেওয়া উচিত। তো আমি এটাই বিশ্বাস করি আমার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। থ্যাংক ইউ, আপনি যে সাহস করে এখানে এসছেন এবং আপনি যে আজকে লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করলেন, সেজন্য ধন্যবাদ জানাই। এবং আপনি বলছিলেন যে এই অনুষ্ঠানটা আপনি জেলের ভিতর বসে থেকে শুনতেন, রেডিওতে শুনতেন। তো জেলের অনেকে শুনে। জেলের আমার কিছু বন্ধু আছে, মাদারীপুর জেলের প্রধান চিফ